হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি আমি এটা কি ভুল করলাম, এটা আজকে আমি আমার জীবনে মনে হয় প্রথমে ভুল হয়েছে আমার। আচ্ছা ফাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভুল কি হয়েছে? ভুল হয়েছে হচ্ছে তোমার আরএমএচের আরএমএচের চ্যানেল থেকে তোমার লাইভে না গিয়ে আমি আমার ওয়াল থেকে লাইভে চলে আসছি। কিচ্ছু হইলো এটা? কি করলাম এটা আমি? আচ্ছা ফাইন। তো এই যে এখন সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। হ্যালো, হাই। তো আমি রিয়েলি সরি যে আমার এখানে এতক্ষণ সময় লেগে গেল আসতে। দেখো ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা হয়েছে হচ্ছে তোমার সব কিছু দেখি আগে একটু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি। ইয়াস, আমার মনে হচ্ছে এখন সব কিছু লাইভ ঠিক উপায়ে দেখা যাচ্ছে। ইয়াস, হ্যাঁ লাইভ দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। জীবনে মনে প্রথমে ভুল হয়েছে আমার। ওকে 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 ওকে, আবারও লাইভ। সরি। তো হয়েছে কি, আমি বলি তোমাকে, আমাদের এখানে কারেন্টের হিউজ সমস্যা। আমাদের এখানে না, পুরা বাংলাদেশি কারেন্টের হিউজ সমস্যা হচ্ছে। তো কারেন্টের সমস্যা এত তীব্র বেড়ে গেছে, এই পর্যন্ত 8 থেকে 10 বারের উপর তোমার কি কারেন্ট চলে গেছে। কারেন্ট তো তোমার ছিলই না, কারেন্ট নাই, বুঝছো? তো কারেন্ট যখন টোটালি নাই, তখন তোমরা যেখানে ক্লাস করতে পারছো, আমাদেরও ক্লাসে অনেক অসুবিধা হচ্ছে না। এখানে আইপিএস যে তোমার ব্যাকআপ দিবে, আইপিএস কতক্ষণ ব্যাকআপ দিবে আমার বলো? আইপিএসই তো ব্যাকআপ দিতে পারতেছে না। তো কারেন্টের হিউজ ইস্যু, কারেন্টের বিশাল সমস্যার কারণে অনেক পেইন চলতেছে আমার। আচ্ছা আমার না, সবার। এরপরে হয়েছে কি, আজকে একটা দুর্ঘটনার মতো ঘটে গেছে যে আমাদের বিল্ডিংয়ে নিচে যেখানে মিটার সবগুলো একসাথে আছে, সেখানে হঠাৎ করে একটা শর্ট সার্কিট হয়ে ফাট করে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে যে এত বাজে অবস্থা হয়েছে, তখন আমি ক্লাসই নিচ্ছিলাম। দৌড়াদৌড়ি করে তোমার কি সবাই চিৎকে প্যানিক হয়ে গেছে অনেক। দৌড়াদৌড়ি করে তোমার কি সব স্টুডেন্টগুলোকে, পুরো বিল্ডিংয়ের 400-500 স্টুডেন্টগুলোকে তোমার কি এগুলোকে বের করে দিছি। তো আসলে তেমন একটা কোনো মেজর কিছু হয় নাই, খালি প্যানিকের কারণে দেখলাম আজকে একটা জিনিস। শুধু শুধু প্যানিকের কারণে মানুষ দেখি অনেক উল্টাপাল্টা। তো এই প্যানিকের কারণে সবাই বলছে চলো 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 রুম থেকে বেরো। তো এই প্যানিকের কারণে সিঁড়িতে যদি কারো কোনো অসুবিধা হইতো, তো বিশাল একটা অসুবিধার ভেজাল, বুঝছো? তো আমি তারপর নিচে ওই স্পটে দিয়ে দেখি কিছুই হয় নাই, কিচ্ছু হয় না। অল্প করে তোমার শর্ট সার্কিট থেকে অল্প করে, মানে একটা জাস্ট অল্প একটা জিনিস হয়েছে। তো এটাকে কি পরিমাণ প্যানিক করে ফেলছে মানুষ। ফায়ার ব্রিগেডের মানুষ চলে আসছে তোমার, কি একটা অবস্থা, মানে আমি কি বলবো তোমাদেরকে। তো এই জন্য এসব সব কিছুর কারণে কারেন্ট টারেন্টের জন্য আমার একটু লেট হয়ে গেছে, বুঝছো? তো লেট হয়ে যাওয়ার কারণে আমি কিচ্ছু করার না, আমি রিয়েলি সরি, ঠিক আছে? 1 ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে, এই যে এখন কারেন্ট আসছে। আবার যা বুঝতেছি আমি কিছুক্ষণ পর কারেন্ট চলে যাবে। আইপিএস আজকে কদ্দূর ব্যাকআপ দিবে, আল্লাহর কাছে খালি দোয়া করো আমরা আর কোনো কথাবার্তা না বলি। সো আই হোপ, কোথায় সবাই, কোথায় সবাই যদি লাইভে না আসো আমি কারে নিয়ে ক্লাস নেবো বলো তো? তোমরা যদি লাইভে না আসো আমি কারে নিয়ে ক্লাস নেব? আচ্ছা, নাইমার রহমান, তোমাদের এখানে 2 ঘন্টা পর পর যেটা যায়, তুমি শকর আদায় করো যে 2 ঘন্টা পর পর যায়। 2 ঘন্টা থাকে, এটা তো বিশাল অবস্থা। তো আরেকবার কি ভুল করলাম এবার, হচ্ছে যে ফেসবুকে আমি আরেকটা ট্যাব খুলে রাখছিলাম আমার, যেটাতে আমার প্রোফাইল খোলা, সে আমার প্রোফাইল থেকে আমি লাইভে চলে গেছি। আরেক ট্যাবে হচ্ছে তোমার কি আরএমএচের এই পেজ খোলা, আরএমএচের পেজ থেকে আর লাইভে যায়নি, কি এক মুসিবত। আরএমএচের পেজ থেকে নাকি আমি আমার পেজে লাইভে গিয়ে বগর বগর শুরু করে দিয়েছি। সবাই যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা হঠাৎ করে বলবে যে কী রে, এই কি তামাশা, শোভন স্যার হঠাৎ করে শোভন চলে আসে এখানের মধ্যে একটা ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে আমাদের। খুবই এম্বারেসিং সিচুয়েশন। তা আমি আবার সাথে সাথে ডিলিট করে দিছি আরএমএচের চ্যানেল থেকে। আমার পাশের ট্যাবে যে ছিল সেটা আমি দেখি নি চোখে। আচ্ছা কোনো অসুবিধা নেই। তোমাদের সবাইকে জটিল সংখ্যার 2 নাম্বার লেকচারে মোস্ট মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমি ফাহাদ হোসেন শোভন। মেবি তোমরা সবাই আমাকে চেনো যারা যারা ক্লাস করতেছো। ওকে ওকে, তা তাইলে এখন অনেকে চলে আসছে, আমরা সবাই আসার জন্য একটু অপেক্ষা করি, কিন্তু এত কম স্টুডেন্ট যে আসবে আমি এটা কখনো এক্সপেক্টই করিনি। এত কম স্টুডেন্ট যদি আসো, তাহলে একটা যে হিউজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কি বলবো আমি আর। ওকে, তো আমরা জটিল সংখ্যার লাস্ট ক্লাসে অনেক কিছু পড়ছিলাম। তোমাদের জটিল সংখ্যার লাস্ট ক্লাসে অনেক কিছু পড়াইছি, জটিল সংখ্যা লেকচার 2। তো আজকে জটিল সংখ্যা লেকচারে একইভাবে আমরা ডেফিনেটলি অনেক কিছু পড়বো। তার আগে বলো দেখি, অনেক কিছু পড়ছি যে মনে আছে নাকি? একটু রিভিশন না দিলে কেমন হবে? এই যে আই,
এটাই তো জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা। আই এর মান কত? √/-1। আই হোপ মনে আছে তোমাদের। সকল সংখ্যাই তোমার জটিল সংখ্যা, সকল সংখ্যাই তোমার জটিল সংখ্যা। এবং জটিল সংখ্যা অ্যাকচুয়ালি তোমার কি দুই প্রকার, আমরা এটা লাস্ট ক্লাসে বলছিলাম। জটিল সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব, আরেকটা হচ্ছে তোমার অবাস্তব। জটিল সংখ্যায় দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। এটা লাস্ট ক্লাসে আমরা পড়ছি। একটা উদ্দেশ্য এসে সরাসরি অনুশীলনে প্র্যাকটিস করবা। অনুশীলনে আমি প্র্যাকটিস করাই দিব, সব আমি তো সব করাই দিব। এরপর তুমি ডিরেক্ট টেস্ট পেপারে চলে যেতে পারবা, কোনো অসুবিধা নেই। ডিরেক্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যেতে পারবা। যদি একটা চ্যাপ্টার আমি পড়াই, আমি সব পড়াই দিব। সব পড়ে দেওয়ার পর তুমি যা ইচ্ছা তা প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা জটিল সংখ্যা দুই প্রকার, বাস্তব অবাস্তব, লাস্ট ক্লাস এটা পড়ছি। বাস্তব সংখ্যা সবাই চিনো তোমরা, অল রিয়েল নাম্বার, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। আর এই অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা নিয়ে লাস্ট ক্লাসে কথা হয়েছে। আই, আই হচ্ছে যে তোমার অবাস্তব সংখ্যা। আই এর একটা কাজ ছিল, মনে পড়ে? আই এর কাজ কি? আই এর কাজ হচ্ছে 90 ডিগ্রি ঘোরানো। যারা যারা করছো তাদের সব মনে থাকবে। আই এর কাজ হচ্ছে 90 ডিগ্রি ঘোরানো। ফাইন, খুব ভালো কথা। তো এই কথাটাকে সুন্দর করে আমি একটা বক্সে দিয়ে দিই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এবং লাস্ট ক্লাসে এটা নিয়ে অনেক অনেক কথাবার্তা এটা নিয়ে তোমার হয়েছে। আচ্ছা, ওকে। তো এবার আই এর কাজ হচ্ছে 90 ডিগ্রি ঘোরানো। এবার আমরা লাস্ট ক্লাসে আরো অনেক কিছু দেখছি যে যে 2i একটা কি সংখ্যা। তা আমি তোমাদেরকে প্রশ্ন করছি, 2i কি একটা অবাস্তব সংখ্যা, নাকি 2i একটা জটিল সংখ্যা? তো এই কথা বলার পর এটা আসলে একটা অবান্তর প্রশ্ন ছিল, সেটা আশা করি মনে আছে তোমাদের। মানে 2i একটা কি সংখ্যা, আমি বলছি প্রশ্ন একটা অবাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা। তো এটা একটা ফালতু প্রশ্ন। কারণ কি? কারণ আমরা লাস্ট ক্লাসে এটা দেখছি যে x + iy আকারের সকল সংখ্যাকে তোমার জটিল সংখ্যা বলে। x + iy আকারের, এগুলো লাস্ট ক্লাসে সব দেখে ফেলছি আমরা, আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। আচ্ছা, x + iy আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। জটিল সংখ্যা বলে, সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। ঠিক আছে? আচ্ছা, x + iy আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। খুব ভালো কথা। এটা এত দূরে কেন বলে গেছে কাল্লা জানে, এই যে এটা কাছাকাছি থাকবে। তো তুমি x + iy আকারের যে কোনো ফরম্যাট দেখো না কেন, তোমার অবশ্যই বুঝতে হবে যে এটা একটা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে, মানে এটাই মূল জটিল সংখ্যা। তো তাহলে আমি যদি বলি 3 + 4i, অবশ্যই এটা একটা জটিল সংখ্যা। আমি যদি বলি 2 + 5i, 100% এটা একটা জটিল সংখ্যা, যেখানে x এর মান 2, y এর মান হচ্ছে 5। আমি যদি বলি -3 + 8i, আমি যদি বলি, অবশ্যই এটাও একটা জটিলই সংখ্যা। এখানে x এর মান কত? x এর মান -3, y এর মান কত? y এর মান হচ্ছে 8। আশা করি তোমরা এটা বুঝে গেছো। এরকম যে কোনো কিছু হতে পারে, এবং হতে পারে -2 - 5i হইতে পারে, কোনো অসুবিধা নাই। যেখানে x এর মান -2, y এর মান -5। আশা করি তোমরা বুঝছো। আমার সব সমস্যা শুরু হয় কেন হয়, কারণ থাকে না। সুমাইয়া আমিন, কি আর বলবো আর। আচ্ছা, নোভা, আমি আছি তো লাইভে। নোভা, ভালো কথা নোভা, ভেরি গুড। আচ্ছা, তো তাইলে এখন আমি একটা প্রশ্ন করছিলাম লাস্ট ক্লাসের একদম লাস্টের দিকে, যে 2i একটা কি সংখ্যা, অবাস্তব নাকি জটিল? ডেফিনেটলি এই 2i কে লেখা যাবে না 0 + 2i, অবশ্যই লেখা যাবে। এই 2i কে লেখা যাবে 0 + 2i। তো তাইলে এই 2i কে x + iy ফরম্যাটে কি লেখা গেল? জি, লেখা গেল। তো তাইলে 2i একটা ডেফিনেটলি জটিল সংখ্যা হবে। কিন্তু তোমরা জানো 2i একটা অবাস্তব সংখ্যা। তো তাহলে 2i কি অবাস্তব নাকি জটিল? এটা একটা ফালতু প্রশ্ন, অবান্তর প্রশ্ন। 2i একই সাথে অবাস্তব, একই সাথে জটিল। আবার আরো একটা প্রশ্ন করছিলাম তোমাদেরকে যে 5 একটা কি সংখ্যা? 5 কি একটা বাস্তব সংখ্যা, নাকি 5 একটা জটিল সংখ্যা? তো তোমরা অনেকে অ্যান্সার দিছো যে স্যার 5 তো বাস্তব সংখ্যা। জি না, 5কে কি 5 + 0 * i লেখা যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। মানে আবারও x + iy আকারে লেখা যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। তো তাইলে x এর মান 5, y এর মান 0। তো তাহলে 5কেও তো x + iy আকারে লেখা যায়। তাহলে এটাও একটা অবান্তর প্রশ্ন। 5 একই সাথে জটিল, একই সাথে বাস্তব। তো পরে দিয়ে আমরা বলছি যে আসলে সব সংখ্যাই তোমার জটিল।
অ্যাকচুয়ালি জটিল সংখ্যার দুইটা রূপ, একটা হচ্ছে বাস্তব আর একটা অবাস্তব। মানে মানে 5 জটিল 5 অবাস্তব। তো আমরা আসলে এই অবান্তর প্রশ্ন এটাকে আমার মনে হয় না রাখলে বেটার, নাকি কি করব? আমি লিখে দিই প্রশ্নটি অবান্তর, না লিখে দিলে আসলে শান্তি লাগতেছে না। পরবর্তী যদি কেউ স্লাইড দেখে, স্লাইড দেখাতে কি জানি কি ভাববে আল্লাহ জানে। আমরা লিখে দিন প্রশ্নটি অবান্তর, তাহলে ডেফিনেটলি এখানেও লিখে দিতে হবে যে প্রশ্নটি অবান্তর। কিন্তু এখানে লিখছি আমরা ডেফিনেটলি তোমার সাদা কালি দিয়ে, এখানেও সাদা এবং এইটারও কালারও তোমার যদি সাদা হয় তাহলে বেস্ট হবে। তা যাক, প্রশ্নটা অবান্তর আশা করি বুঝতে পারছো, এগুলো লাস্ট ক্লাসে আমরা সব পড়ছিলাম। কিন্তু আচ্ছা, আরেকটা জিনিস পড়ছি আমরা, খুব ইম্পর্টেন্ট ছিল কি, সেটা দেখছিলাম আমরা এই যে আমরা নতুন সংখ্যা রেখা একটা দেখছি। আমরা নতুন সংখ্যা রেখা যেটা এই যে এটা দেখছি, এটা হচ্ছে তোমার কি বাস্তব সংখ্যা রেখা আমরা দেখছিলাম। একটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা এবং আরেকটা যেটা দেখতে পাইছি আমরা সেটা হচ্ছে তোমার কাল্পনিক কাল্পনিক বা অবাস্তব সংখ্যা রেখা। কাল্পনিক বা অবাস্তব সংখ্যা রেখা। আচ্ছা, কাল্পনিক বা অবাস্তব সংখ্যা রেখা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা আর একটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা রেখা। আমরা দেখতে পাইছিলাম এখানে এখানে যদি 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 3 থাকে, তাহলে আমরা জানি এখানে -1 আছে, এখানে -2 আছে, এখানে -3 আছে। একইভাবে এখানে কি ছিল, এখানে ছিল i, এখানে 2i, এখানে 3i, এরকম ছিল। আর একই সাথে এদিকে কি ছিল, -i, এদিকে -2i, এখানে -3i, তাই না? এরকম করে সো অন যাইতে থাকবে আর কি। তো তোমরা আশা করি চিনছো যে যে অবাস্তব সংখ্যা রেখা জিনিসটা কি, এবং আশা করি সব মনে আছে। অনেক কিছু বলছিলাম, অনেক কিছু দেখাইছি আমরা, তো আমরা হালকা একটু রিপিট করছি। এটা না রিপিট করলে তো হবে না, না রিপিট করলে তো হবে না, ঠিক আছে? আচ্ছা, তো ফাইন। এখন আগের ক্লাসটা স্লাইডটা কোথায় পাবো? আগের ক্লাসটা স্লাইডটা তুমি তোমার যে লাস্ট ক্লাসে যে লেকচার, ওই লেকচার ওইখানেই তো পেয়ে যাবা। লাস্ট লেকচার ওইখানেই তো মেবি আছে। তো তাইলে এবার আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব, আমরা লাস্ট ক্লাসে কি দেখছি, আমরা অবাস্তব সংখ্যা সম্পর্কে আগাগোড়া আসলে এই ব্যাপারটা দেখছি আমরা, যে অবাস্তব সংখ্যা। কিন্তু আমরা এই জটিল সংখ্যা তো দেখিই নাই। তাহলে আজকে আমরা শুরু করব যে এই যে x + iy আকারের সকল সংখ্যা তারা কোথায় আছে, তারা কোথায় আছে ভাই? তারা সবখানে আছে। তুমি বলতে পারো সবখানে আছে মানে এটা কি বলেন আপনি? জি, সবখানে আছে x + iy। তুমি কিভাবে প্রকাশ করবা? চিন্তা করো, তুমি একটা প্রকাশ করলা, ধরো 3 + 4y, এই সংখ্যা রেখাটা ও কোথায় আছে? x এর মান কত? 3, y এর মান কত? 4, বুঝছো? তো তুমি x এর দিকে 3 যাবা, x মানে 3, 3 মানে বাস্তব সংখ্যা না, মানে বাস্তবের দিকে তুমি 3 ঘর যাবা, আর কাল্পনিকের দিকে 4i, মানে কাল্পনিকের দিকে তুমি 4 ঘর যাবা, ঠিক আছে? তো কাল্পনিক দিকে তুমি 4 ঘর যাবা। আচ্ছা, ওকে 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 ওকে। তো তাইলে তাইলে এই যে দেখো, আমি যদি এই 3 + 4i কে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কোথায় দেখবো আমরা? এই যে দেখো 1 2 3 আর +4i, তাহলে 1 2 3 4। এই যে অবস্থানটা, এই যে এইটাই হচ্ছে 3 + 4i একটা সংখ্যা। তোমরা কি কিছু বুঝতে পারতেছো? এটাই হচ্ছে তোমার 3 + 4i, জটিল সংখ্যাটা এখানেই আছে। তো তাইলে এবার চিন্তা করো, এইটা বাস্তব সংখ্যা রেখা, এটা কাল্পনিক সংখ্যা রেখা, যেখানে i এখানে, 2i এখানে, 3 এখানে, 4i এখানে। তাহলে এই যে 3 + 4i, সেই জটিল সংখ্যাটা সে তোমার এখানে আছে। তো একইভাবে যদি চিন্তা করো যে তুমি বলবা যে -4 + 5i ধরো, তো তাহলে -4 + 5i। তো বলো তো x এর মান কত? x এর মান -4। y এর মান কত? y এর মান এখানে দেখা যাচ্ছে 5। এই যে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। yটা কিন্তু আবার বাস্তব, কিন্তু 5i তো বাস্তব না। 5 বাস্তব, কিন্তু 5i কি? 5i একসাথে মিলে অবাস্তব। ওকে, আচ্ছা। তো তাহলে এই -4 + 5i কোথায় আছে আমরা একটু দেখি। দেখো প্লাস বলছে না মাইনাস, তাহলে তো অবশ্যই তোমাকে বামে যেতে হবে। -4, তাইলে 1 2 3 4 -4। -4 বলার পর এবার বলছে +5, +5 গেলে তুমি উপরে যাবা, ঠিক আছে না? উপরে গেলে তাহলে 1 2 3 4 5। এই যে এটাই হচ্ছে -4 + 5i
এটাই হচ্ছে একটা জটিল সংখ্যা। তো তাইলে আমার বলো সবখানে জটিল সংখ্যা থাকতে পারে না? সোজা সাপটা কোথায়? সবখানে, সবখানে, এইখানে, তারপরে এই যে এখানে, এই যে, তারপর এই যে এখানে, সবখানে, এই যে এখানে, সবখানে, সবখানে তোমার কি আছে? কি সুন্দর প্রজাপতি প্রজাপতি লাগতেছে। যাই হোক, সবখানে তোমার জটিল সংখ্যা আছে। কি একটা ব্যাপার স্যাপার। তুমি বলতে পারবে স্যার আসলে কি, স্যার আসলে কি আপনি ঠিক বলতেছেন? হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, তাহলে আরেকটা কথা দেখো দেখি। আমি যদি বলি এবার, আমি যদি বলি -2 -3i, -2 -3i, দেখি আরেকবার বলি। এই যে দেখো, -2 -3i, তাহলে x এর মান -2, y এর মান -3। তো দেখি -2 -3i কোথায় আছে? -2 -3, অবশ্যই তোমার এদিকেও মাইনাস এদিকেও মাইনাস। তো তাহলে এই যে সংখ্যাটা, এটাই হচ্ছে -2 -3i, এই সংখ্যাটা হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা সবখানে আছে। এবং এবং আমি তোমাদেরকে এখন একটা কথা বলে দিই, এইগুলাকে না তোমার অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এগুলাকে অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এগুলো আসলে জানো একটা একটা ভেক্টরের মতো আচরণ করে। যে তোমরা বলবো স্যার ভেক্টরের মতো মানে আপনি কি বলতে চাইলেন এটা? হ্যাঁ, ভেক্টরের মতো আচরণ করে। এগুলা এগুলা হচ্ছে তোমার কি, এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তো ভেক্টরের মতো আচরণ করে, কথাটা মনে রাখো। তোমাদেরকে একটা কথা বলছি যে জটিল সংখ্যা ভেক্টরের ন্যায় আচরণ করে। আমি কথাটা লিখে দিচ্ছি, যাও। জটিল সংখ্যা ভেক্টরের ন্যায় আচরণ করে। সব বুঝে যাবা, ধৈর্য ধরো খালি। ভেক্টরের ন্যায় আচরণ করে। আচ্ছা, তো এমনি নর্মাল সেন্সও চিন্তা করা যায় যে ভেক্টরের তো দুইটা জিনিস আছে, ভেক্টরের মান অধিক, তাহলে মেবি জটিল সংখ্যারও দুইটা জিনিস থাকবে। হ্যাঁ আছে, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। এগুলো নিয়ে এখন কথা বলবো না, আরও বহু সময় আছে। তাহলে আরেকবার বলি, জটিল সংখ্যা আমি কি লিখছি? ভেক্টরের ন্যায় আচরণ করে। ফাইন। চুল টুলের অবস্থা না বুঝছো, এই গরমে টরমে খুবই বাজে হয়ে গেছে। নিজেকে স্ক্রিনে দেখতে যে কি পচা লাগতেছে, যাক বাদ দাও। তো তাইলে ওকে 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 ফাইন। তো তাইলে আমরা কি বলছি? জটিল সংখ্যা ভেক্টরের ন্যায় আচরণ করে। তো ভেক্টরের তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। তোমরা তো সবাই ফিজিক্সে পড়ে আসছো। নিয়াজ মোর্শেদ, আচ্ছা ভেক্টর রেদওয়ান নিছিল, রেদওয়ান তো তোমাদেরকে পড়াইছে। তো তাইলে রেদওয়ান না, তোমরা যার কাছেই পড়ছো আসলে সেই উনি তোমাদেরকে পড়াবেন, ঠিক আছে? তো তো তাইলে কি, ভেক্টরের যদি দুইটা জিনিস থাকে, মান আর দিক, তাহলে জটিল সংখ্যারও আমি বলছি ভেক্টরের ন্যায় আচরণ করে। তো জটিল সংখ্যার এরকম দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মডুলাস, একটা হচ্ছে আর্গুমেন্ট। ধৈর্য ধরো, সব কিছু বুঝতে পারবা। তাহলে আপাতত বুঝতে পারছো তোমরা চারোদিকে। আচ্ছা, তোমরা বলছো স্যার আপনি আপনি তিনটা চতুর্ভাগের বললেন, আপনি এই চতুর্ভাগে কিছু বললেন না কেন? বলি, আসো দেখি, আসো। তাহলে আমরা এই চতুর্ভাগে একটা দিয়ে দিই। এই চতুর্ভাগে কি দিব? দিব আমরা, বললাম যে কত, 3 -6i দিই, যাও। 3 - 6i, তাহলে এক্স এর মান কত? 3, ওয়াই এর মান কত? -6। আশা করি বুঝে গেছো। তাহলে এক্স এর মান 3, 1 2 3, ওয়াই এর মান তো -6, তাহলে 1 2 3 4 5 6। এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, আশা করি বুঝতে পারছো তোমরা কোথায় আছে। তাহলে এই জটিল সংখ্যাটা এটা কি? এটাই হচ্ছে তোমার 3 - 6i। এটা না বুঝার আর কিচ্ছু নাই, আমার মনে হয় পারফেক্টলি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। ওকে, তাইলে স্যার আপনার কমেন্ট পড়াটা সেই ওকে তামান্না। তো এটা শেষ করার পরে এবার আমরা একটা নতুন টপিকে যাচ্ছি। নতুন কি? নতুন হচ্ছে তোমাদেরকে বলছিলাম আই এর কাজ হলো 90 ডিগ্রি ঘুরানো। এই কথাটা কি তোমাদের মনে নাই? আই এর কাজ হলো 90 ডিগ্রি ঘোরানো। লাস্ট ক্লাসে অনেকবার ধরে আমরা তোমাদেরকে এই কথাটা বলছি, আই এর কাজ হচ্ছে 90 ডিগ্রি ঘোরানো। তো 90 ডিগ্রি ঘুরাচ্ছিল কি ছিল মনে পড়ে? যে আমরা এখানে এরকম, প্লিজ মনোযোগ দিও, হ্যাঁ, না মনোযোগ দিলে তো কিচ্ছু হবে না, মনোযোগ দিতে হবে। আমরা কি করছি? আমরা করছিলাম হচ্ছে তোমার এই যে এদিকে ছিল +1 আর এদিকে ছিল তোমার -1, আমরা জানি তাই না? আমরা জানি বাস্তব সংখ্যা রেখায়। তো আমরা 1-এর সাথে আমরা আইকে গুণ করছিলাম। সে আই 1কে ধরে 90 ডিগ্রি ঘুরে দিছে। 90 ডিগ্রি ঘুরে দেওয়ার পরে এই যে এখানে 1 × i = আমরা আই পাইছিলাম। এই যে এখানেই আইটা ছিল, তাই না? তারপর আমরা যাকে পাইছিলাম তাকে ধরে আবার 90 ডিগ্রি
তাকে ধরে আবার আই এর সাথে গুণ করছি, কাকে পাইছি, আইকে পাইছি, আইকে ধরে আবার আই এর সাথে গুণ করছি, তাহলে আই ইন্টু আই, এবার আইকে ধরে কত ডিগ্রি ঘুরাবে, 90 ডিগ্রি ঘুরাবে, আইকে ধরে 90 ডিগ্রি ঘুরে দিছে, তো তাহলে অ্যান্সার -1 আসার কথা। দেখি আমরা, মনে আছে আশা করি তোমাদের, আই স্কোয়ার, তাহলে আই এর মান কি, সবাই জানো আই এর মান √1 100 বার বলছি লাস্ট ক্লাসে, তাহলে আই এর মান যদি √1 স্কোয়ার হয়, রুটের স্কোয়ার চলে গেলে কি থাকবে, -1 থাকবে, দেখছো অবস্থাটা, -1 থাকবে, ঠিকই ঠিকই, কিন্তু -1ই তোমরা পাইছো। তো তাহলে সেই যেটা পাইছো -1, তো তোমরা বলতে পারবে স্যার এটা আপনি আবার কেন দেখাচ্ছেন, এটা তো আপনি দেখাইছেন। বাইরে মনোযোগ না দিলে বুঝবা না, দেখাইছি কিন্তু অবশ্যই তো কারণ আছে, জন্য বাধ্য আরেকবার দেখাইতে হচ্ছে। যেটাকে পাইছো তুমি -1কে পাইছো, তাকে ধরে আবার আই এর সাথে গুণ করো, এবার আই -1কে ধরবে, আই -1কে ধরে 90 ডিগ্রি ঘুরাই দিবে, 90 ডিগ্রি ঘুরাই দিবে, তো 90 ডিগ্রি ঘুরে দিলে 1 × -i মানে কত, -i, তাহলে এই জায়গাতে আছে তোমার কত, -i। এবার যাকে তুমি পাইছো -i, তার সাথে তুমি যদি আবারও আইকে গুণ করো, তো তাহলে সেই আইকে ধরে 90 ডিগ্রি ঘুরে দিয়ে অ্যান্সার +1 দেওয়ার কথা। দেখি আমরা +1 হয় নাকি, -i স্কোয়ার -i², দেখি বলো আই স্কোয়ারের মান যে -1, সবাই মুখস্থ একদম, আই স্কোয়ার মান -1, আই স্কোয়ার মান -1, আই স্কোয়ার মান -1, মুখস্থ বলো, আই স্কোয়ার মান কত, -1, আই স্কোয়ারের মান -1, ওকে। তো তাইলে মাইনাস আছে, আই স্কোয়ার মান -1 বসাই দিছি, মাইনাস কি +1, ঠিক ঠিক আমরা +1 পাইছি। আই হোপ তোমরা সবাই বুঝছো। তাহলে আই এর কাজ ছিল 90 ডিগ্রি ঘুরানো, মানে আই, এতক্ষণ লিখছি কেন কষ্ট করে, এই যে এটা দেখানোর জন্য, আই যে কোনো সংখ্যার সাথে গুণ হইলে তাকে ধরে 90 ডিগ্রি ঘুরাই দেয়। আরেকবার, আই, এই যে আই দেখো না, এই যে দেখো আই, এই যে আই এর সাথে গুণ করছি, এই যে আই এর সাথে গুণ করছি, এই যে আই এর সাথে গুণ করছি, আই এর সাথে গুণ করছি, এই যে আমরা কথাটা লিখছি যে আই এর কাজ হলো 90 ডিগ্রি ঘুরানো, মানে কি, মানে হচ্ছে আই যে কোনো সংখ্যার সাথে, যে কোনো সংখ্যার সাথে যদি তুমি গুণ করো, তাহলে আই তাকে 90 ডিগ্রি ঘুরাই দিবে, এটাই হচ্ছে এই কথাটার মানে। আই এর কাজ 90 ডিগ্রি ঘুরানো, মানে আই যে কোনো সংখ্যার সাথে গুণ হলে ওই সংখ্যাকে ধরে 90 ডিগ্রি ঘুরে দিবে। এবার আমার ভাই একটা কথা বলো তোমরা, জটিল সংখ্যা কি সংখ্যা না? জটিল সংখ্যাও তো সংখ্যা, তো তাহলে আই জটিল সংখ্যার সাথে গুণ হয়ে, তাহলে আই তো জটিল সংখ্যাকেও 90 ডিগ্রি ঘুরে দেওয়ার কথা। হে আল্লাহ, আমাকে বুঝানোর তৌফিক দান করো ওদেরকে। আরেকবার বলি, আই যে কোনো সংখ্যার সাথে গুণ হইলে তারা ধরে 90 ডিগ্রি ঘুরে দিবে। তাহলে আই যদি, মনে প্রশ্ন আসতেছে আমার, আই যদি জটিল সংখ্যার সাথে গুণ হয়, তাহলে আই কি জটিল সংখ্যাকেও 90 ডিগ্রি ঘুরে দিবে? এটা একটা প্রশ্ন না? এই যে এটাকে আমরা এখন দেখাবো। তো তাইলে আমরা কি বলতে চাচ্ছি আশা করি বুঝছো। এখানে এটা লিখে দিই, এটাকে এত বড়টা না করে এখানে এটা লিখে দিই, তাহলে এটাকে একটু ছোট করে আমরা একটা সাইডে রেখে দিই, এটা এখানেই থাক, ঠিক আছে। এরপরে জিনিসটা কালারটা একটা চেঞ্জ করে দিলে বেস্ট হবে, ওকে ঠিক আছে। তাহলে এই কালারটা এরকম কেন, এই কালারটা সুন্দর কিউট কালার হতে পারতো, ওকে দেখো না অবস্থাটা দেখছো। আচ্ছা আমি এবার তাহলে এটা নিয়ে দিই, ওকে ফাইন, ওকে। তো তাইলে এবার আই কি তাইলে জটিল সংখ্যার সাথে গুণ হলে তারেও 90 ডিগ্রি ঘুরে দিবে? তো দেখি তাইলে কি অবস্থা হয়। তো আমরা একটা কাজ করি, আমরা এত বাজে কালারটা না নিই, একটা ভালো কালার নিই। এই যে আমরা একটা কাজ করি, প্লিজ মনোযোগ দিবা, আমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমার ডেভেলপ করবো যে আমরা কি শিখতেছি, ঠিক আছে, সুন্দর করে ডেভেলপ করবো, ধৈর্য ধরো। তো আমি একটা জটিল সংখ্যা নিই, ধরো কি দিব, 3 + 4i, যা ইচ্ছা তা নিতে পারবো তুমি, অসুবিধা নেই। 3 + 4i একটা আমি জটিল সংখ্যা নিলাম, ঠিক আছে। তো এই 3 + 4i কোথায় আছে আমরা একটু দেখি, 1 2 2 3, 1 2 3 4, ঠিক আছে। তো তাহলে এইটাই হচ্ছে তোমার 3 + 4i, ওকে। তো তাহলে আমি বলছি জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। আচ্ছা এটাই হচ্ছে সেই জটিল সংখ্যা, এটা কালারটা চেঞ্জ করে দিই, বলে দিলাম, ওকে। তো তাইলে এই 3 + 4i এর সাথে, এই 3 + 4i এর সাথে আমি যদি তোমার আইকে গুণ করি, দেখি কি অবস্থা হয়, এটাই তো নাকি। তাহলে আইকে গুণ করলে আসবে 3i + 4i², তাহলে 3i
প্লাস 4i², কিন্তু তুমি এখন বলছো i² মান -1। কেন তোমরা জানো না i² মান কত? i এর মান যদি তোমার √(-1) হয়, এতক্ষণ ধরে আমরা বলতেছিলাম i² মান -1, এটা কত হাজার বার যে কাজে লাগতে থাকবে। i² মান -1, তাহলে i² মান -1 বসাই দিছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -4টাকে সামনে লিখলাম, প্লাস 3i কে আমি এখানে লিখলাম, তাহলে -4 + 3i পাইছি। তুমি বলতে পারো যে স্যার কমেন্ট না করে স্যারের কথাগুলো মন দিয়ে শোনো। আচ্ছা প্লিজ তোমরা নিজেরা এসব আলতু কথাবার্তা বলিও না প্লিজ, তোমরা একটু পড়ালেখাতে মনোযোগ দাও। আচ্ছা, তো তাইলে আমি বললাম যে 3 + 4 এর সাথে i গুণ করলে i নাকি 3 + 4i কেও তো 90 ডিগ্রি ঘুরে দেওয়ার কথা। মানে যে কোনো সংখ্যার সাথে i যদি গুণ হয়, i এবার একে ধরবে, একে ধরে তো 90 ডিগ্রি ঘুরে দেওয়ার কথা। তো তুমি বলতে পারো স্যার হ্যাঁ তা তো কথা, কিন্তু এটা কি হইলো এখানে? আমি যেখানে -4 + 3i পাইছি, তাহলে -4 + 3iটা কোথায় আছে আমরা তাকে একটু খুঁজি আগে। এই যে দেখো -4 + 3iটা আমার কাছে মনে হচ্ছে তোমার এখানে আছে। কোন কালার দিবে? একটা ভালো কালার তো আমি পাচ্ছি না, ডার্ক কালার কিছু একটা। ওকে, দেখো -4 + 3i, তাহলে 1 2 3 4, -4 + 3i, তাহলে 1 2 3, এটাই পাইছি না আমরা, -4 + 3i। মাইনাস বললে বাম পাশে যাব, প্লাস বললে উপরে যাব, তো তাহলে এটাকে আমি লিখে দিলাম -4 + 3i। তাহলে এটা একটা জটিল সংখ্যাকে এভাবে এরকম অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে, অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। তো তুমি বলতে পারবো স্যার আপনি বলছেন যে আপনি এই যে কোনো সংখ্যার সাথে যদি i গুণ করেন, i ওই সংখ্যাটাকে তো 90 ডিগ্রি ঘুরে দিবে, তাহলে i কি স্যার ওই সংখ্যাটাকে 90 ডিগ্রি ঘুরাইছে? এখানেই তো 90 ডিগ্রি কিছু একটা নাকি? এখন তোমরা বলতে পারো স্যার আমরা দেখতে কিন্তু 90 ডিগ্রি লাগতেছে। তোমরা বলতে পারো স্যার আপনি একটা কাজ করেন না, এটাকে আপনি একটু ঘুরাই দেখান তো। আপনি যদি এরকম করে ঘুরান তাহলে কেমন জানি স্যার মনে তো হচ্ছে আসলে স্যার যে এটা 90 ডিগ্রি। তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে 90 ডিগ্রির মতো লাগে না? এখন একটা কথা যে 90 ডিগ্রির মতো লাগে আর এটা এক্স্যাক্ট 90 ডিগ্রি, এটা আমি প্রমাণ কেমনে করব? মনোযোগ দিয়ে কথা শোনো। হ্যাঁ এটা লাগতেছে, কিন্তু আসলে 90 ডিগ্রির মতো লাগতেছে না, হলুদ আর এটার মধ্যে দেখো 90 ডিগ্রি লাগছে, কিন্তু আমি এটা প্রমাণ করতে হবে না। তো এখন বলতে পারো আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে প্রমাণটা আপনি কেমনে করবেন যেটা আসলে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি? আমি এত কিছু জানি না, আমি একটা কাজ করি, আসো আমি যেটা পাইছি, আমি এটা পাইছি না, আমি যেটা পাইছি সেটাকে আমি একটা কাজ করব, সেটার আমি গুণ দিব কি দ্বারা? সেটার আমি গুণ দিব i দ্বারা। তো দেখি আমি পাইছি কি? আমি পাইছি -4 + 3i, সেটাকে আমি i দ্বারা গুণ করব। ঠিক আছে, এবার দেখি i ওরে কি করে। তো তাহলে দেখি আসো, তাহলে -4i + 3i²। ওকে, তো তাহলে -4i, তাহলে প্লাস 3i² মান কত? i² মান হচ্ছে -1। তো তাহলে এখান থেকে আসবে কি? প্লাসে মাইনাসে -3 -4i। তুমি বলতে পারো স্যার আমরা করলাম একটা কি, এই যে গুণ করলাম, আপনি বলছেন 90 ডিগ্রি ঘুরবে, আপনি আরেকটা নতুন জটিল সংখ্যা নিয়ে আসছেন, অসুবিধা কি? এই জটিল সংখ্যাটা কোথায় আছে আমরা আসলে দেখি। এই জটিল সংখ্যাটা একটু খেয়াল করে দেখবা, -3 -4i তো, -3 -4i তো, তাহলে 1 2 3 -3, 1 2 3 -3, এই যে -3 আর -4i নিচে, তাহলে 1 2 3 4। বুঝতে পারতেছ? আমি তো জাস্ট খালি নিজের হাতে আঁকতেছি, তোমরা গ্রাফে আঁকলে তো আরো সেরা করে আঁকতে পারবা। তাহলে এইটাকেও তোমার কি অবশ্যই একটা ভেক্টরের অ্যারো লাইন দ্বারা প্রকাশ করা হয় নাকি হয় না? হয়। তো এটার কালারটা আমি সবুজে দিয়ে দিই। বুঝতে পারতেছ? তাহলে -3 + 4i, এটা হচ্ছে এই জটিল সংখ্যাটাই, -3 -4i। এখন আবার প্রশ্ন যে স্যার আবার যে ঘুরলো আবারও কি 90 ডিগ্রি হয়েছে? তাহলে এখন দেখি আবার যদি আমরা জিনিসটাকে একটু ঘুরাই ফিরাই দেখি, তাইলে দেখো তো এই যে দেখা যায় এইটা আর এইটার মাঝের কোণ 90 ডিগ্রির মতো লাগে। আবার কথা যে মতো লাগে মানে কি স্যার? মতো লাগে মানে আপনি তো প্রমাণ করতে হবে যে আপনি এটা এক্স্যাক্ট স্যার 90 ডিগ্রি ঘুরছে। এটা লাগতেছে বুঝছি আমি, কিন্তু এক্স্যাক্ট 90 ডিগ্রি। তাহলে দেখো এবার জিনিসটা মনোযোগ দিবা, হ্যাঁ, তাহলে গিয়ে পারফেক্টলি বুঝতে পারবা। তো তুমি একটা কাজ করবা, এবার তুমি করবা কি? তোমরা আচ্ছা স্যার ঠিক আছে বুঝলাম, আপনি ভালো কথা, আপনি আরেকটা কাজ করেন। আপনি পাইছেন কি এবার? -3 -4i, এই যে -3 -4i পাইছেন, আপনি এইটাকে আবার গুণ করেন।
মনোযোগ দিয়ে শুনিও। পাইছি কি আমি -3, কালারটা হচ্ছে না, পাইছি আমি -3 -4i। যাকে পাইছি তাকে আবার আমি কাজ করি i দ্বারা গুণ করি, -3i -4i স্কোয়ার। প্লিজ মনোযোগ দিও, সব আমি একটা সূত্রে গেঁথে দিব, ধৈর্য ধরো। -3i -4i স্কোয়ার -3i -4, i স্কোয়ারের মান কত -1, তো তাহলে -3i মাইনাসে মাইনাসে কত +4, সাজাই লিখলে কি হবে 4 3i। এই যে 4 3i সে কোথায় আছে আমরা দেখি, সে আছে তোমার কোনো একটা এরকম জায়গায়, মেবি দেখো 4 3i, তাহলে 1 2 3 4, এটাই না, এটাই তো নাকি, অবশ্যই এটাই, পাশাপাশি লিখি এটা। আচ্ছা, তো তাহলে 1 2 3 4, ওকে, +4 -3i, মাইনাস বলছে, মাইনাস কোথায় যাবা, নিচে যাবা, তো তাইলে 1 2 3, আমি চেষ্টা করছি অ্যাকুরেট আকার, তাহলে +4 -3i +4 -3i, তো তাহলে দেখি তো আমরা, এটাই সেই জটিল সংখ্যাটা না, এটাই সেই জটিল সংখ্যাটা না, এটাকে কি লিখবো আমরা 4 3i। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। তো আবারও দেখতে কেমন যেন এটাকে মনে হচ্ছে 90 ডিগ্রি, এই যে আমরা অনেক কাছে চলে আসছি, একটু সুন্দর হ না, একটু বৃত্তাকার শেপে আস না, এই যে আবারও দেখতে এটা 90 ডিগ্রি লাগতেছে। এবার আমাকে একটা কথা বলো খালি, এই যে 90 ডিগ্রি যে আমি বারবার বলতেছি, সে যে একজ্যাক্ট 90 ডিগ্রি ঘুরতেছে, প্রত্যেকবার আই এর সাথে গুণ করার পর সে যে একজ্যাক্ট 90 ডিগ্রি ঘুরতেছে, তোমার কি মনে হয় না আমরা যদি এখন যারে পাইছি ওরে যদি আই এর সাথে গুণ করি, যদি আবার 3 + 4i চলে আসে, যদি আবার 3 + 4i চলে আসে, তাহলে প্রত্যেকবার আসলে 90 ঘুরতেছিল, তখনই তো প্রমাণ হয়ে যায়। কারণ 4 9 36 360 ডিগ্রি একটা টোটাল বৃত্ত তৈরি হয়ে গেছে এখানে, মানে সে 90 ডিগ্রি ঘুরতেছিল। তো আমরা এই যাকে পাবো ওকে যদি আবার আই দ্বারা গুণ করার ফলে যদি আমরা 3 + 4i পাই, তাহলে আসলে প্রতিবার 90 ডিগ্রি করেই ঘুরতেছিল, এটাই হচ্ছে প্রমাণ। তো তাহলে দেখি আমরা কি করব এবার, যাকে পাইছি এটাকে ধরে এরকম রাখলে এই যে পাশে, তখন কি পারফেকশন আসবে, সুন্দর লাগবে দেখতে, এটা সব কিছু একটা সুন্দর প্যাটার্ন আছে না, এই যে এখানে রাখলাম। এবার আসো দেখো 4 3i কে পাইছি আমরা, 4 3i, এই 4 3i কে আমরা i এর সাথে গুণ করলাম, i এর সাথে গুণ করার ফলে আমরা কি পাবো এবার 4i -3i স্কোয়ার, তাহলে 4i -3i স্কোয়ার মান কত -1, তাহলে 4i মাইনাস মাইনাসে প্লাস কত 3, সুন্দর করে সাজাই লিখলে লেখা যায় 3 + 4i। ইয়েস, আবার আমরা ঘুরে ফিরে 3 + 4i পাইছি না, দেখছো তোমরা জিনিসটা। তাহলে এই যে 3 + 4i, তাহলে এটা কি কালার দিব, যেমন একটা কালার বিসমিল্লাহ বলে দিয়ে দিই, ধরো সাদা কালারই দিই, যাও, এই যে মানে আবার 3 + 4i, তাহলে প্রত্যেকবার আসলে কি বুঝছো, প্রত্যেকবার তোমার 90 ডিগ্রি করেই ঘুরতেছিল। তোমরা প্লিজ আমাকে বলো তো, তোমরা কি কথাটা ব্যাপারটা বুঝতে পারছো নাকি? মানে আমি প্রথমে যে কোনো একটা র্যান্ডম 3 + 4i নিছি, এবার দেখবে সব বুঝে যাবা। র্যান্ডম 3 + 4i একটা জটিল সংখ্যা নিছি, তাকে ধরে i এর সাথে গুণ করছি, যেটা পাইছি সেটাকে আমরা লিখছি, আমরা জানি না এটা কত ডিগ্রি কোণ, আচ্ছা ঠিক আছে, যাকে পাইছি তারে আবার i এর সাথে গুণ করছি, আরেকটা পাইছি -3 - 4i, মনে হচ্ছিল এটা 90 ডিগ্রি কোণ, আবার যারে পাইছি ওরা এর সাথে গুণ করছি, তারপর আবার পাইছি 4 3i, মনে হচ্ছে ওইটাও তো তোমার 90 ডিগ্রি, আবার লাস্ট যাকে পাইছি তাকে এর সাথে গুণ করার পরে আবার প্রথমে যেটা দিয়ে কাজ শুরু করছিলাম 3 + 4i, ওকেই আমরা পেয়ে গেছি, মানে প্রত্যেকবার 90 করেই ঘুরতেছিল। 4 9 36 সে আবার ওই আগের জায়গাতে চলে আসছে, মানে একটা বৃত্ত 360 ডিগ্রি তৈরি করছে। তোমরা কি সবাই বুঝছো? আমি একটা সত্যি কথা বলি, আমি একটা কথা বলি, আমি কিন্তু এত কম স্টুডেন্ট নেভার এভার কোনো এক্সপেক্ট করি নাই এই জটিল সংখ্যার ক্লাসে। যাদের প্রয়োজন তারা তো অবশ্যই করবে, কিন্তু তার মানে অদম্য ছিল, বিভিন্ন স্টুডেন্ট ছিল। তোমরা শোনো, এই চ্যাপ্টারের আদ্যবান্ত পড়াই দিব, আই প্রমিস, কিচ্ছু বাকি রাখবো না, সব পারবা। জটিল সংখ্যার মতো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে বলতে গেলে একটা সৃজনশীল আসবে, তোমার 6 থেকে 10 নাম্বার আসবে। তো তাইলে এই যে এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেকেন্ড পেপারের, সেটার এই জন্যই তো ধরছি, যাতে এটা আদ্যপান্ত শিখে দিতে পারি। বেসিক পড়াবো, অ্যাডমিশন পড়াবো, সিকিউ এমসিকিউ কিছু বাদ দিব না, সব পড়াই দিব। কিন্তু এটার জন্য খালি একটা কাজই করতে হবে, সেটা তো ক্লাস করতে হবে ভাই।
রেকর্ডেড ক্লাসের উপরে আর কতদিন তোমার ভরসা রাখবা? লাইভ ক্লাস একটু করো না। রিমঝিম পারভিন, আমার ভয়েস যার মতোই হোক, তোমার কমেন্ট বাজে কেন? কারণ এই যে এখন যেই প্রশ্নটা করলাম যে তোমরা বুঝছো নাকি, সেটার অ্যান্সার তোমার দেওয়া উচিত ছিল। আমি বুঝছি আমার ভয়েস যে ভাঙা নাকি মিলন কাকা নাকি তোমার গফুর চাচার মতন, হ্যাঁ সেটার তো কোনো দরকার নাই। আর আমার যদি একবার রোস্টিং মুড অন হয়ে যায়, হ্যাঁ তাইলে কিন্তু ফা হয়ে যাবে সব কিছু। ফা বুঝো? ফা, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। তো তাইলে আই হোপ তোমরা সবাই বুঝে গেছো। ঠিক আছে, বুঝছি স্যার। ওকে 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 ওকে। তো তাইলে আমরা আমরা জটিল সংখ্যাগুলাও যে সংখ্যা, এবং এই জটিল সংখ্যাগুলার সাথে আমি যখন আইকে গুণ করলাম, তখন প্রতিবার যে 90 ডিগ্রি করে করে রোটেশন হইল, সেই রোটেশনটা আমরা এতক্ষণ ধরে বুঝতেছিলাম। ঠিক আছে, ওকে, সেই রোটেশনটা আমরা এতক্ষণ ধরে বুঝতেছিলাম। ওকে ফাইন, গেলাম আমরা নেক্সট ইয়াতে। তোমাদের লাস্ট ক্লাসে আমি আই এর ঘাত পড়েছিলাম, এবং আই এর ঘাত ওই যে 420 ছিল, মনে পড়ে? আই এর ঘাত যাই থাকুক না কেন, তাকে 4 দ্বারা ভাগ করার কথা মনে আছে আশা করি। তো 4 দ্বারা ভাগ করলে 1i -1 -i, এটা আমরা সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে পড়ছি। 1i -1 -i, 1i -1 -i, ঠিক আছে, ওকে। তো তাইলে আমরা কিন্তু 1i -1 -i এটা আমরা পড়ছিলাম। আই এর ঘাত যাই থাকুক না কেন, আই এর ঘাত নির্ণয়ের বেলায় লাস্ট ক্লাস না করলে তো এখন পেনি খাবো তোমরা। তো এখন আমরা একটা কাজ করবো, একটা সিরিজ পড়বো। দেখো একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক, i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস এরকম ডট 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 করতে করতে তোমার আই টু দি পাওয়ার ধরো 49 আছে। এই পুরোটার মান কত? এই পুরোটার তোমাকে মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এন্ড তুমি বলতে পারবো স্যার এটা কেমনে নির্ণয় করবো, এটা কি করবো আমরা? খুবই সহজ, এটা খুবই সহজ। লাস্ট ক্লাসে আমার স্লাইডটা যদি আমি নিয়ে আসতে পারতাম ভালো লাগতো আমার। আই ছিল, আই স্কোয়ারের মান ছিল না -1, তারপরে আই কিউব ছিল, কি ছিল? আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই, তো তাহলে -i ছিল, তোমাদের খাতা লেখা আছে দেখো। আই টু দি পাওয়ার 4 ছিল, তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ছিল, সেখান থেকে +1 আসছিল। একইভাবে আই টু দি পাওয়ার 5 এর মান আবার ঘুরে ফিরে আই আসছিল, আই টু দি পাওয়ার 6 এর মান আবার ঘুরে ফিরে -1 আসছিল, আই টু দি পাওয়ার 7 আসছিল তোমার -i, এবং আই টু দি পাওয়ার 8 এর মান আসছিল আবার তোমার 1। এরকম করে প্রত্যেকবার তোমার আই, এই যে মানগুলো আবার রিপিট হচ্ছিল, আই আবার আসছে আই, -1 আবার আসছে -1, -i আবার -i, 1 আবার 1। আশা করি তোমাদের মনে আছে। তো এখন তোমাকে কি নির্ণয় করতে বলছে? এরকম করে 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 49 পর্যন্ত যদি যায়, সেটার টোটালটার যোগফল বা সামেশন বা সমষ্টি নির্ণয় করতে বলছে। তো সামেশন তুমি কেমনে নির্ণয় করবা? সহজ, একদম সহজ। তোমরা আগে বলো দেখি, এই যে প্রথম চারটা, প্রথম চারটার যেই মান, পরের চারটার ভাই একই মান না? প্রথম চারটার যেই মান, পরের চারটার একই মান। তাহলে প্রথম চারটার কি কি মান? এই যে একটা হচ্ছে আই, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -i, আর একটা হচ্ছে 1। বুঝিও তোমরা জিনিসটা। প্রথম চারটার কি 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 মান বলো না আমাকে। আচ্ছা এইটা অসুবিধা নেই। প্রথম চারটা হচ্ছে এই চারটাই তো, আবার পরের চারটাও তো এগুলোই সেমই তো। এখন এই যে আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i, আই টু দি পাওয়ার 4 মানে 1, এই প্রথম চারটা। এবার এগুলোকে বলছে যোগ। তাহলে আমি করি যোগ, একটু দেখি কি অবস্থা হয়। যোগ করার ফলে আই প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -i প্লাস 1। কেমন জানি মনে হচ্ছে এই -1, এই +1, এই -i, এই +i মোকাবেলা, অ্যান্সার আসলো কি 0। তুমি বলতে পারো স্যার আপনি কি করলেন এটা? আপনি বুঝলাম স্যার, এই যে আই স্কোয়ারের মান -1 এটা তো লাস্ট ক্লাসে পড়াইছেন আপনি, আই কিউবের মান -i, আই টু দি পাওয়ার 4 এর মান 1, এগুলো স্যার পড়াইছেন, ভালো কথা। কিন্তু আপনি কি করছেন আবার? এই মানগুলো কি করছেন? যোগ করছি। তুমি বলতো কেন যোগ করছেন? ওই যে প্রশ্নে দেওয়া আছে,
এটার অ্যান্সার আমাকে বের করতে হবে। তো তো দেখা যায় না এখানে প্রথম চারটারই যোগফল, এই যে এই চারটার মান এগুলা, তো ওই মানের তো যোগফল বের করতে হবে। যোগ করে দেখি আমরা প্রথম চারটার উত্তর শূন্য। আমি এটা লিখে দিব, সব সময় এটা মনে রাখবা। প্রথম প্রথম না, প্রতি চারটার উত্তর শূন্য হবে। প্রতি প্রতি চারটার উত্তর শূন্য। তো প্রতি চারটার উত্তর শূন্য না, দেখো এগুলোকে যোগ করলে অ্যান্সার শূন্য আসতো না। এবার কমন সেন্স থেকে বলো তো বাবা, 4-এর পর কি আছে? 5, 6, 7, 8, ওগুলোর উত্তর কি? শূন্য। 8-এর পর কি আছে? 9, 10, 11, 12, মানে i⁻9, i⁻10, বুঝো নাই? আই থেকে শুরু করে 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 যোগ 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 করতে করতে তোমার 49, তাহলে i⁻11, i⁻12, এই প্রত্যেকটার এই চারটার যোগ করলে আনসার কি আসবে? 0 আসবে। কেন? কারণ i⁻9 এর কি আবার মান আই আসবে না, i⁻10 এর মান আসবে -1, i⁻11 এর মান আসবে -i, i⁻12 এর মান আসবে 1। তো আমি লাস্ট ক্লাসে এটা পড়াইলেও আবার দেখো লেখাইছি কেন? কারণ উদাহরণ দিতে সুবিধা হয়, বুঝছো? বুঝছো তো? তাহলে প্রত্যেকবার চারটা চারটা করে অ্যান্সার হবে শূন্য। তাহলে বলো তো, 12, 12-র পরে 13, 14, 15, 16 শূন্য, 17, 18, 19, 20 শূন্য, 21, 22, 23, 24 শূন্য। বুঝতেছো? মানে এই অঙ্ক করার একটা দারুণ শর্টকাট টেকনিক আছে। কি টেকনিক? তুমি যখনই এটা পুরোটা দেখবা, ওই লাস্টেরটা দেখবা আগে, ওই লাস্টেরটা দেখবা আগে। লাস্টেরটা দেখে তুমি চিন্তা করবা তার আগে বা পরে, তার আগে ডেফিনেটলি তার আগে 4 দ্বারা ভাগ হয় এরকম কে আছে। তুমি তাহলে কি দেখবা? শেষেরটা দেখবা। শেষেরটা দেখে তার আগে ঠিক 4 দ্বারা ভাগ হয় কে আছে? 48 আছে। কেন? i⁻, মানে এখানে এর আগে আমি লিখতে পারবো না যে এখানে i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ প্লাস ডট 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 প্লাস i⁻49 বলছে। কেন? i⁻49 এর আগে 48 নাই নাকি? প্লাস i⁻49 এত এর মান বের করতে বলছে। তো তাইলে এই যে 48কে 4 দ্বারা ভাগ যায় না? যায়। কত যায়? 4 × 48, ঠিক আছে? 4 দ্বারা ভাগ করলে প্রতি চারটার যদি অ্যান্সার 0 হয়, তাহলে আমারে বলো তো এই 48 পর্যন্ত আনসার শূন্য। 48 পর্যন্ত এদের প্রত্যেকটা অ্যান্সার শূন্য। তোমরা কি বুঝতে পারছো? তো লিখবা এখানে এখানে না, যে i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴, এটার মান কি হবে? মানটা ওটা করবো আর কি, মান। সুতরাং এত ইকুয়াল টু i এর মান কত? i, তারপরে -1, তারপরে i³ কত? ওই যে একই কথা, একই কাজ, -i, তারপরে প্লাস কত? 1, i⁴ হচ্ছে 1, এটা অ্যান্সার 0। 0 লেখার পরে তো সুতরাং i প্লাস i² করে করে তোমার i⁻48 পর্যন্ত শূন্য হবে, এটা লেখার দরকার নেই। তো তুমি কি লিখবা? সুতরাং i⁻49ই হবে তোমার এই টোটালটার যোগফল, কারণ বাকিগুলো তো শূন্যই অ্যান্সার, 0 প্লাস i⁻49। তাহলে i⁻49 এর মান কীভাবে করবা? লাস্ট ক্লাসে বলছি, যেই মানটা দেখবা তুমি, যেই মান দেখবা তাকে 4 দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে দেখবা দশমিকের পর কিছু আসতেছে নাকি আসতেছে না। তো আশা করি মনে আছে যে ওই লাস্ট ক্লাসে বলছিলাম, যদি বিভাজ্য হয় অ্যান্সার 1, যদি বিভাজ্য হয় অ্যান্সার 1, দশমিকের পর যদি 0.25 থাকে তাহলে অ্যান্সার i, দশমিকের পর যদি 0.50 থাকে তাহলে অ্যান্সার -1, দশমিকের পর 0.75 থাকলে অ্যান্সার -i, আর যদি বিভাজ্য হয়ে যায় অ্যান্সার 1। তো দেখি আমরা তাইলে ক্যালকুলেটর মারি একটু, আমরা নিজের হাতে কলমে এত টেনশন করার কোনো দরকার নেই। আয় ভাই আয়, ক্যালকুলেটর কই তুই? এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। কেন? তুমি কি ক্যালকুলেটর বাবা আসবে না? হে আল্লাহ, কেন আমার সাথে এরকম হয়? দেই তো কেন এই ফাজলামি? কেন আসলে অ্যাকচুয়ালি কেন এই ফাজলামি? বাহ কি দারুণ! এই হচ্ছে আমার স্মার্ট বোর্ড, এই হচ্ছে আমার জীবন, এই হচ্ছে আমার স্মার্ট বোর্ড, আর হচ্ছে জীবন। তুমি দাগ পড়বে? ওমা এখানে তো ঠিকই দাগ পড়ে, কিন্তু যখনই তোমার এখানে আর কোনো স্টাক হয়ে গেছে, এটা স্টাক কোনো রকমে কি ঠিক হবে না? ভালো, খুব ভালো, অসাধারণ, বেশি জোস, সেরা, মাইন্ড ব্লোয়িং।
এটাও তো কাজ করতেছে। সবই যদি কাজ করে, খালি এটা কাজ করে না কেন? ওয়াও, ভেরি গুড। গোষ্ঠী গেলে আমরা 49/4। ও আচ্ছা, তাহলে একটা যেহেতু ক্যালকুলেট, এই যে ক্যালকুলেট, আমি জানি 0.25 আসবে, আমি তো জানি এটা, আমি তোমাদেরকে জাস্ট দেখাইতে চাচ্ছিলাম। তাহলে ভালো হয়েছে ক্যালকুলেটার আসে নাই ভাই। আরেকটা জিনিস তো আছে, আরেকটা জিনিস আছে, কি জানো? যখন তুমি ক্যালকুলেটর থাকবে না, ধরো ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য জায়গায়, তখন তুমি কি করবা? হাতে কলমে করবা। তা হাতে কলমে কি? যখন ভাগ ভাগ দিবা, ভাগ দিবা, তাহলে 4 একে 4, 9 নামলো। 4 দুগুণা কত? 8। তাহলে অবশেষ থাকলো কত? 1। এই যে ভাগশেষ যদি 1 থাকে, অ্যান্সার হবে আই। মানে যেটা 0.25 সেটাই হচ্ছে যে এখানে 1। মানে হাতে কলমে যখন করবা, তাহলে আমি কি এটা লিখে দিব? ঠিক আছে, এটা আমি লিখে দিই। তাইলে হাতে কলমে, হাতে কলমে বিভাজ্য হলে 1, বিভাজ্য হলে 1, আগেই তো বলছি। বিভাজ্য হলে 1, বিভাজ্য হলে মানে এই যে এখানে কাটাকাটি হলে শেষ পেতাল। বিভাজ্য হলে 1, ভাগশেষ, ভাগশেষ 1 হলে, ভাগশেষ 1 হলে অ্যান্সার হবে আই, আই। ভাগশেষ 2 হলে অ্যান্সার হবে, ভাগশেষ 2 হলে অ্যান্সার হবে -1, -1। আর ভাগশেষ 3 হলে অ্যান্সার হবে তোমার -i, অ্যান্সার হবে -i। আমি জানি না তোমাদেরকে বুঝাতে পারছি নাকি, আমি আরেকবার লাস্ট বলে ফেলি। হাতে কলমে তুমি যদি করো, হাতে কলমে তুমি যদি করো, তো কোনো অসুবিধা নাই, এটা ভাগ তো আমি করে ফেললাম। তো ক্যালকুলেটর না থাকলে কি আর করবো, হাতে কলমে তো করতে হবে। তো আপাতত আমাদের ভাগশেষ যেহেতু 1 আছে, আমাদের অ্যান্সার কিন্তু হবে, অ্যান্সার হবে আই। তাহলে i⁴ এর 49 এর এটার উত্তর আই। আমি যেহেতু প্রথম বুঝাইছি, আমি খুবই স্লো বুঝাইছি, একদম আস্তে আস্তে আমি বুঝাইছি, ঠিক আছে? কারণও আছে, কারণ প্রথম এগুলো একদম স্লো পড়া যাবে, কিছুদিন পরে দেখবা দাপ দুপ সব কিছু টান পড়বে। আমার মনে হয় এই ফালতু সহজ অঙ্কটা না বুঝার কিছু নাই। তো কেমনে কি মানগুলো আসছে, প্রতি 4টার মানের যে মান 0, একটু আমরা সময় দিছি। তারপর 0, 48 পর্যন্ত অ্যান্সার 0, তাহলে 48 পরে 0 হলে বাকিটা i⁴, ওটাই শুধু অ্যান্সার হবে। i⁴কে যে আই বলা যায় সেটা আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি, আশা করি সবাই বুঝছো। ভাই অনেক চমক, অনেক আগে চমক আছে একটা ক্লাসে এইভাবে করে হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, আমরা শেষ করলাম এই টপিকে, আর আমরা না যাই, ঠিক আছে? আশা করি তোমরা এই টপিকগুলো পারফেক্টলি পারবা, আর না বুঝার কিছু নাই। আজকে আমাদের মেইন পড়া এটা না, আজকে আমাদের মেইন পড়া শুরু আসলে বলতে গেলে এখন। আজকে আমরা পড়ব জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট, মডুলাস ও আর্গুমেন্ট। আচ্ছা, তো তুমি বলতে পারো স্যার মডুলাস ও আর্গুমেন্ট জিনিসটা কি? কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম হচ্ছে জটিল সংখ্যা ভেক্টর এনে আচরণ করে। জটিল সংখ্যা যদি ভেক্টর এনে আচরণ করে, ভেক্টরের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান, একটা দিক। ভেক্টরের যেরকম দুইটা জিনিস মান দিক, সেরকম জটিল সংখ্যার দুইটা জিনিস, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। খুবই সহজ। তোমরা এতদিন দেখে আসছো যে x+iy আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। আজকে এখন ফার্স্ট বলি, একে z দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? z দ্বারা। আরেকবার, কিছুদিন লাস্ট ক্লাসেও আমরা বলছি যে x+iy আকারের সকল সংখ্যা জটিল সংখ্যা বলে। আজকে বললাম একে আসলে z দ্বারা প্রকাশ করা হয়, z = x+iy। ওকে, এবার গেল, এবার এটার মডুলাস যদি নির্ণয় করতে বলি আমরা, মডুলাস, তাহলে মডুলাস কি? মডুলাস এটা না, মডুলাস অফ z এটাই তো নাকি? তাহলে মডুলাস অফ z কি হবে জানো? সূত্র হচ্ছে √(x² + y²। এন্ড তুমি বলতে পারো স্যার এটা কি বললেন আপনি, আমি তো কিচ্ছু বুঝলাম না। যে আপনি মডুলাস বললেন √(x² + y², এখান থেকে ওই এক্সটা নিছেন বুঝছি, এখানে আই এর সাথে যে আছে স্যার ওয়াই আছে, স্যার ওয়াইটাকেও নিছেন বুঝছি, কিন্তু আপনি এটা কেন লিখছেন √(x² + y²? কেন? এখনই বুঝে যাবে কেন। দেখি একটা জটিল সংখ্যার কথা চিন্তা করো। তো যেহেতু আমরা একটা উদাহরণ দিছি, কি উদাহরণ? 3+4i, আমরা 3+4i নিয়ে উদাহরণ দিই, ঠিক আছে? দেখি কারণ অবশ্যই দেখি 3+4i ধরো। তো 3+4i কোথায় আছে? 1 2 3, 1 2 3 4, এটাই হচ্ছে সেই জটিল সংখ্যা, ঠিক আছে? এবার আমাকে বলো বাস্তবের দিকে, মনোযোগ দিও, বাস্তবের দিকে গেছে 3, কাল্পনিকের দিকে গেছে 4, ঠিক আছে?
কিন্তু কিন্তু দেখো মডুলাস জিনিসটা কি? মডুলাস জিনিসটা হচ্ছে এটা মূল বিন্দু না? মূল বিন্দু মানে কি? 0 0 বিন্দু মানে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এই যে সংখ্যা, এই সংখ্যা পর্যন্ত ডিরেক্ট যে দূরত্বটা, মূল বিন্দু থেকে সংখ্যা কি? এটাই তো 3+4 এই সংখ্যাটা, 3+4 এই সংখ্যাটা কিছুক্ষণ আগে বলতেছিলাম না? তাহলে মূল বিন্দু থেকে ওই 3+4 এই সংখ্যাটা পর্যন্ত ডিরেক্ট যে দূরত্বটা, এটাই হচ্ছে তোমার মডুলাস। এটাই হচ্ছে মডুলাস। তো তোমরা বলতে পারো স্যার মডুলাস ওয়ার্ডটা তো আগেও শুনছি। মডুলাস স্যার শুনছি যে আপনার ওই যে আপনার আমরা তো মডুলাস পড়ি, যে মডুলাস হচ্ছে যে দুইটা স্যার হচ্ছে যে আপনার জাদুর কাঠি, যে জাদুর দুইটা কাঠির মাঝখানে স্যার আপনি যাই কিছু দেন না কেন ও আপনার স্যার আপনাকে পজিটিভ করে দিয়ে দেয়। মডুলাস একটা খুবই বেশি পজিটিভ একটা জিনিস, বেশ পজিটিভ। সে যে যে যাই আপনি ওখানে দিবেন টুসটাস করে আপনাকে সে আপনার তাকে পজিটিভ বানিয়ে দিয়ে দিবে। মানে স্যার আমরা এরকম পড়ছিলাম, যদি আপনি -3 বলেন তাহলে আপনি পাবেন +3, আপনি যদি +3 দেন তাও পাবেন স্যার আপনি +3। এই জাদুর কাঠির মাঝখানে যাই যাক না কেন সে স্যার কি জানি একটা ভিতরে মোটিভেশন পায়, মোটিভেশন পেয়ে স্যার সে পজিটিভ হয়ে যায়। আর পজিটিভ জিনিস তো স্যার নিজেই পজিটিভ, আর কি আর তাকে আর কি পজিটিভ করবে? তাকে মনে এক্সট্রা একটু কিছু মানে করে আর কি। যাই হোক, কি আউল ফল বকতেছি আমি, দুষ্টামি করতেছি আর কিছু না। কিন্তু মডুলাসের যে একটা সংজ্ঞা আছে জানো, মডুলাসের খুব কিউট একটা সংজ্ঞা আছে, কি জানো? সংজ্ঞাটা হচ্ছে তোমার যে মূল বিন্দু হতে যে কোনো মূল বিন্দুতে যে কোনো, দেখো আমি পিওর বেসিক পড়াচ্ছি, 2-3 ক্লাস 3-4 2-3 ক্লাস মিনিমাম টানা শুধু বেসিক যাবে। তোমরা যদি একটু সময় দাও, আমি তো পরমান, আমি আস্তে আস্তে করে তোমাদেরকে সব বুঝিয়ে দিব, একটু খালি সময় দিতে হবে। তোমরা এগুলো চ্যাপ্টার নিয়ে একদম নতুন, যখন একটু প্র্যাকটিস করে ফেলবা বুঝে যাবা ভিতর থেকে এই টপিকগুলো কি, দেখবে এরপর থেকে টান দেওয়া যাবে সহজে। ঠিক আছে? আচ্ছা ওকে। তো তাইলে মূল বিন্দু হতে যে কোনো সংখ্যা নির্দেশকারী, মূল বিন্দু হতে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে, মূল বিন্দু হতে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। ওই সংখ্যার মডুলাস বলে। তুমি বলতে পারবা স্যার এটা আপনি কি লিখলেন, একটু বুঝাই বলেন তো। যে মূল বিন্দু হতে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। দেখো মডুলাস জিনিসটা কি, আমরা সারা জীবন বাস্তব সংখ্যা রেখা পড়ে আসছি। বাস্তব সংখ্যা রেখার মধ্যে আমরা হচ্ছে যে যেমন দেখো এখানে আছে 0 1 2 3, এখানে 3, ধরো 1 2 3, এখানে -3, ঠিক আছে না? সংজ্ঞাটার মধ্যেই সব কিছু আছে। দূরত্বকে, আমাকে বলো তো দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? যেমন আমি যে এই যে দাঁড়ায় আছি, আমার যে একটা উচ্চতা, আমার উচ্চতাটা কি কখনো নেগেটিভ হবে? আমি কি জীবনেও -5 ফিট 10 ইঞ্চি হইতে পারবো? আমি -5 ফিট 10 ইঞ্চি, কি একটা অবস্থা! মানে আমি আমি এই -5 ফিট 10 ইঞ্চি, এটা কি জীবনে হবে? মাটির ভিতরে হয়তোবা কোনো কিছু চিন্তা করতে হবে না, এরকম তো মোটে হয় না। তাহলে দূরত্ব কখনো নেগেটিভ হয় না। যেখানে বলেই দিচ্ছে মডুলাস দূরত্ব, তাহলে দূরত্ব নেগেটিভ হবে না। তাহলে কি বলতেছে দেখো, মূল বিন্দু হতে, যে এটাই হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু হতে যে কোনো সংখ্যা, ধরো 3 একটা সংখ্যা, মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব, মানে 0 থেকে তুমি 3 একক যদি যাও তাহলে যে দূরত্ব সেটা হচ্ছে 3 একক দূরত্ব। এটাকে আমি বলবো 3 একক দূরত্ব। বুঝছো? তো তাইলে তুমি বলবো আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি, এটা পজিটিভ দিকে গেছে, নেগেটিভ দিকে যাও। মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব, তুমি সোজা দাঁড়িয়ে আছো, এখান থেকে এদিকে গেলে তোমার মাইনাস, ধরো এদিকে গেলে প্লাস, তো তুমি এই যে এদিকে গেলে প্লাস, এদিকে গেলে তুমি মাইনাস, তো মাইনাসও তুমি 3 একক দূরত্ব গেছো। ভাই 3 একক দূরত্ব গেছো, দূরত্ব কেমন নেগেটিভ হবে? তো তাহলে এখান থেকে তুমি যখন এই যে মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব 3 একক দূরত্ব, এটাই মডুলাস। তাহলে এখানেও 3 একক দূরত্ব। এই জন্য মডুলাস অফ -3 মানেও 3, মডুলাস অফ +3 মানেও 3। তো তুমি বলতে পারো স্যার আচ্ছা বুঝছি আপনার কথা, যে আপনি বলতে চাচ্ছেন যে ঠিক আছে মডুলাস মানে দূরত্ব।
মডুলাস মানে দূরত্ব। তো তাইলে স্যার এখানে আবার এটারে মডুলাস কেন বলে? আপনি বললেন যে মডুলাস দূরত্ব, ভালো কথা, তাহলে আপনি স্যার জটিল সংখ্যার ক্ষেত্রে আবার মডুলাসকে কেন নিয়ে আসছেন? জটিল সংখ্যার মডুলাস আছে, আপনি এটার মানে কি? জটিল সংখ্যার মডুলাস মানে অবশ্যই বুঝতে হবে তোমাকে, এটাও একটা সংখ্যা না? এটাও একটা সংখ্যা না? মূল বিন্দু হতে যে কোনো সংখ্যা, এটার মানে বুঝো, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। এখন এটাকে এখানে একটা দাগ, ওখানে একটা দাগ, জিনিসটা তো দেখতে একটু বাজে লাগতেছে। একটা কাজ করি আমরা যে এই যে এইখানে এর দূর আর এইখানে এর দূর দেই, বুঝছো তো? এই যে এখান থেকে এর দূর আসছে আর কি। যাক, তাহলে মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী, তো যে কোনো জটিল সংখ্যা কি সংখ্যা না? জটিল সংখ্যা কি সংখ্যা না? তো জটিল সংখ্যার মডুলাস থাকবে না? অবশ্যই থাকবে। এবার দেখো, সব পারফেক্টলি বুঝে যাবা। মূল বিন্দু, এটাই তো মূল বিন্দু। মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা, মানে 3+4i একটা সংখ্যা, যে কোনো সংখ্যার ডিরেক্ট দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। তো তাইলে তুমি বলতে পারো স্যার আচ্ছা এটাও বুঝলাম, এবার বলেন দেখি এটা কোত্থেকে আসছে? √x² + y² কোত্থেকে আসছে? তোমরা কি এখানে একটা ডিরেক্ট বাস্তব সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ না? এটা তো ডিরেক্ট বাস্তব সমকোণী ত্রিভুজ দেখা যায়। তাহলে এই যে বাস্তব সমকোণী ত্রিভুজ বললেই তো একজনের কথাই মাথায় আসে, সেটা হচ্ছে মহান পিথাগোরাস। তো পিথাগোরাসের যে সূত্র, সেটা কি তোমরা জানো না? সেটা কি? দেখো এখানে এই যে এই দূরত্বটা, এখানে 3 আর এখানে আছে 4। তো তাইলে অতিভুজ, এটা অতিভুজ না? এটা তো অতিভুজ দেখা যায়। তাহলে অতিভুজটাই তো মডুলাস হচ্ছে। তো তাহলে আমরা কি জানি? আমরা নর্মালি জানি অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো তাইলে √ লম্ব এখানে 4, ভূমি 3, তাহলে √3² + 4² হবে, ঠিক না? তো তাইলে আমারে বলো এই 3, আমি যদি এটাকে x + iy দ্বারা প্রকাশ করতাম, x এর মান কত? 3, x এর মান কত? 3, y এর মান কত? 4, y এর মান কত? 4। তাহলে √3² + 4², এটা কি দেখতে স্পষ্ট √x² + y² এর মতো লাগে না? অবশ্যই লাগে। এটা হচ্ছে অতিভুজ। আর এই অতিভুজটাই হচ্ছে মডুলাস। অতিভুজটাই হচ্ছে মডুলাস, মানে এটাই হচ্ছে তোমার মডুলাস। তো তাইলে এই মডুলাস মানেই তাইলে √x² + y²। কিছু কি বুঝতে পারতেছো? এই যে সহজ হয়ে গেল না জিনিসটা এখন? মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে যে 3 × 9 = 4 × 16, √25 মানে 5। তো আমাদের এই 3+4i এর মডুলাস হচ্ছে তোমার, অতিভুজ হচ্ছে তোমার 5 একক। তো তাইলে তোমরা বলতে আরেকটা কথা পারো, স্যার আপনি দেখো আমি কিন্তু পিওর বেসিকের একটার পর একটা কথা বলে যাচ্ছি। তোমরা বলতে পারো আচ্ছা স্যার আপনি বলছেন যে মডুলাস হচ্ছে দূরত্ব কখনো নেগেটিভ হবে না, তাইলে স্যার এইখানে মডুলাস এটাও কি তাইলে কখনো নেগেটিভ হবে না? না তো, কেমনে নেগেটিভ হবে? ভাইরে, তুমি একটা সংখ্যার তুমি বর্গ করছো, প্লাস আরেকটা সংখ্যার তুমি বর্গ করছো। বর্গ করলে জীবনে নেগেটিভ মান আসে? বর্গ করলে আমাকে বলো জীবনে নেগেটিভ মান আসে? আসে না তো। তো বর্গ করে আর √ওভার করছো, জীবনেও তো এখান থেকে কোনো নেগেটিভ মান আসবে না। মানে মডুলাস হচ্ছে একটা পজিটিভ। এই যে মডুলাস পজিটিভ, সব তো ঠিক আছে। তো এবার বলো তোমরা কি অ্যাকচুয়ালি পারফেক্টলি বুঝছো নাকি? আমি একটা সিম্পল রিক্যাপ দিব যে আমরা বুঝছি যে জটিল সংখ্যার দুইটা টপিক আছে, একটা হচ্ছে মডুলাস, একটা হচ্ছে আর্গুমেন্ট। তো মডুলাস হচ্ছে z = √x² + y²। শেষ। মডুলাস z = √x² + y²। যে কোনো জটিল সংখ্যা যদি x + iy হয়, তার মডুলাস হবে √x² + y²। কোত্থেকে আসলো? আমরা একটা জটিল সংখ্যা নিলাম, আমরা স্থাপন করে দেখলাম এটা 3, এটা হচ্ছে 4। তো তাহলে এই যে এটাই হচ্ছে আমরা মডুলাস, এই তীর চিহ্নটা, এটাই হচ্ছে মডুলাস। তো মডুলাসের সংজ্ঞা কি ছিল? সংজ্ঞা সবার জন্য সমান। যেরকম এখানে দেখো বাস্তব সংখ্যার জন্য, সেরকম এখানে জটিল সংখ্যার জন্য। সংজ্ঞাটা কি? সংজ্ঞা বা যে সংজ্ঞার ইংরেজি কি? সংজ্ঞার ইংরেজি হচ্ছে ডেফিনিশন। যেই ডেফিনিশন সেটা বাস্তব সংখ্যার জন্য যেরকম, সেই ডেফিনিশন জটিল সংখ্যার জন্য সেরকম। সংজ্ঞাটা কি? মূল বিন্দু হতে
মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে যে কোনো সংখ্যা বাস্তব বা জটিল, যে কোনো সংখ্যার দূরত্বকে এই যে ডিরেক্ট দূরত্ব মানে আর জীবনে নেগেটিভ হবে না, দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বলে। তাহলে 0 থেকে 3 পর্যন্ত মডুলাস অফ 3 মানে 3, ওই সংখ্যার মডুলাস অফ -3 মানে 3। তাহলে ওই সংখ্যা মানে 3 + 4i, 3 + 4i এর মডুলাস হচ্ছে 5। তো এটা কেমনে আসলো? দেখতেছি একটা সমকোণী ত্রিভুজ বললেই হচ্ছে তোমার মহান পিথাগোরাস। তাইলে মহান পিথাগোরাস, তো তাহলে মহান পিথাগোরাসের পরে আমরা কি করব? না দেখো, এটা তো একটা বাস্তব সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? আই কেন হবে? এটা তো একটা বাস্তব জিনিস, বাস্তবের মধ্যে অবাস্তব আসবে না, জাস্ট তোমার দূরত্বটা। আচ্ছা, এবার একটা কথা বলো, তুমি যেই ডাইমেনশন দেখতেছো সেটা তো এই ডাইমেনশন না, এটা তো 2 ডাইমেনশনাল। তুমি বলতে পারো স্যার আপনি এখন কি বললেন এটা? ভাইরে, আমরা এতদিন ধরে যেই সংখ্যারেখা পড়ে আসছি, যেই সংখ্যারেখা দেখে আসছি, বাস্তব সংখ্যারেখা, এই বাস্তব সংখ্যারেখা হচ্ছে একটা ডাইমেনশন। আমি তো মেইন কথাতে যাই নাই, তোমরা আমার কথাটা খালি শুনো, আমরা যে একটা লাইন দেখে আসছি না, একটা রেখা, 1 ডাইমেনশন। কিন্তু ভাই এখন তো একটা রেখা আরেকটা রেখা, তাহলে এটা 2 ডাইমেনশন না? 2 ডাইমেনশন। তাহলে 2 ডাইমেনশন যদি হয়, ডাইমেনশন তো আর একটা না। তাহলে আমি যে সংখ্যাগুলোর কথা চিনি 1 2 3 5, এরা সবাই বাস্তব সংখ্যা রেখা আছে, 1 ডাইমেনশনাল সংখ্যাগুলো। কিন্তু জটিল সংখ্যা 1 ডাইমেনশন না, জটিল সংখ্যা 2 ডাইমেনশনাল। তুমি বলতে পারবে স্যার 2 ডাইমেনশনাল মানে কি? 2 ডাইমেনশন ভেক্টর হতো, ওই ভেক্টরের যেরকম মান দিক 2 ডাইমেনশন। ঘড়ির কাঁটার ডানাতে স্ক্রু বামাতে স্ক্রু মনে নাই? ভেক্টর তো পড়ছিল। তো এই জটিল সংখ্যাগুলোও 2 ডাইমেনশনাল, ওরা 1 ডাইমেনশন না। ওর মানও আছে, ওর দিকও আছে। ওর দিক মানে এই যে একটা জটিল সংখ্যা যদি এখানে অবস্থান করে, ওইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্ব সেটা হচ্ছে তোমার কি? মডুলাস। মানে একটা সংখ্যা মূল বিন্দু থেকে তার ডিরেক্ট দূরত্ব, তো তার যে দূরত্ব ওটা তো বাস্তব দূরত্ব। তো বাস্তব দূরত্বে তোমার আই কেন আসবে? বাস্তব দূরত্ব তো আই আসবে না। কথা বুঝছো? জটিল সংখ্যারা 2 ডাইমেনশনাল সংখ্যা, জটিল সংখ্যারা 1 ডাইমেনশনাল না। ও তোমার সংখ্যা রেখায় নাই, ও নতুন আরেকটা জায়গায়। এটা তো অবাস্তব, অবাস্তবরাও 1 ডাইমেনশনাল, অবাস্তবরাও অবাস্তবের উপরে আছে। কিন্তু জটিল সে তো চারিদিকে আছে, জটিল তো চারিদিকে আছে। বুঝতে পারছো কথাগুলা? তো এই যে মূল বিন্দু থেকে যেখানে ছেদ করছে বাস্তব আর অবাস্তব, ওটার বলে মূল বিন্দু। সেই মূল বিন্দু থেকে আমি ওই সংখ্যা পর্যন্ত ডিরেক্ট যে দূরত্ব নিব, সেই দূরত্বটা হচ্ছে তোমার একটা মডুলাস। তো তাইলে ভেক্টর কনসেপ্ট, হ্যাঁ এক্স্যাক্টলি ভেক্টর কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে। তো তাইলে কি? তাইলে এবার আমি তোমাদের জাস্ট একটা জিনিস প্র্যাকটিস করতে দিব। প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে আমি যদি বলি এখন 4 + 5i z = 4 + 5i এর মডুলাস কত? মডুলাস কত? হ্যাঁ কোনো ব্যাপার? কি করবা? মডুলাস অফ z = √4² + 5²। শেষ অঙ্ক। একটা সিম্পল অঙ্ক নিয়ে এই ফালতু একটা টপিক নিয়ে আমরা কতক্ষণ কথা বলতে হবে, ওটাকেই বেসিক বলে রে বাবা। তাহলে 25 10 35 35 4 6 41 √41 অ্যান্সার। 25 10 35 35 6 41। যদি আমি বলি তোমার যে আরেকটা সিম্পল অঙ্ক, আমি যদি বলি z = -2 - 3i এর মডুলাস কত? আর কোনো ব্যাপার? এটা মডুলাস কত দেখার সাথে সাথে তুমি অ্যান্সার বলে দিতে পারবা। এটার মডুলাস হচ্ছে তোমার মডুলাস অফ z = √x²। এই যে x², x এর মান হচ্ছে -2, x² + y², y এর মানও তোমার -3। বাস তো শেষ। ঠিক আছে, তাহলে √4 + 3 × 9, 9 4 13 অ্যান্সার। শেষ, 9 4 13 অ্যান্সার। আচ্ছা সাউন্ড একটু প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে, এটা একটু ঠিক হয়ে যাবে। আমি একটু দেখি, দাঁড়াও, একটু কষ্ট দিচ্ছি তোমাদেরকে, আমি দেখি, দাঁড়াও সাউন্ডটা কি অবস্থা। সাউন্ডটা একটা টকটক আওয়াজ করে, আমি জানি, আই নো দ্যাট,
বাট হচ্ছে যে তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করলে দেখবা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। দেখি তো সাউন্ডটা কোথায়। ওকে 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 একটু ধৈর্য ধরো। শেষ। হ্যাঁ দেখো ঠিক আছে কিন্তু মোটামুটি। হ্যাঁ কোথায়? আচ্ছা, কিন্তু একটু তোমার সমস্যা করে আমি জানি, এটা কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কি এতটুকু সবাই বুঝছো? তোমরা কি এতটুকু সবাই বুঝছো? আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও তো। আমি কিন্তু একদম স্লো পড়াইছি, একদমই স্লো পড়াইছি, ইচ্ছা করে পড়াইছি, একদম প্রথম প্রথম তো। আনিশা আক্তার প্রিয়া, স্যার শরীর অসুস্থ থাকলে আপনার ক্লাস করতে দৌড়ে আসি, এর থেকে বেস্ট পার্ট আর কি হইতে পারে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি আরও অনেক বেশি আশা করছিলাম, আমি এত চেষ্টা করছি তোমাদেরকে যে একটু লাইভে আনার, কিন্তু আমার অদম্য তোমরাও অনেকে লাইভে আসো নাই। এই যে লাইভ করো না, এই লাইভটা যে করো না, সেটা কিন্তু খুবই ডিস্টার্বিং। তাহলে মডুলাস তো তোমরা বুঝে গেছো, তাইলে এবার বলো তো মডুলাস কি? মডুলাস হচ্ছে মান। মডুলাস কি? মডুলাস হচ্ছে ওই যে ভেক্টরের যেটা মান, সেটা জটিল সংখ্যার মডুলাস। আচ্ছা তাহলে এবার বলো ভেক্টরের আছে মান, ভেক্টরের আছে দিক। তো আমরা মান মডুলাস নিয়ে এই যাবৎ দুনিয়ার কথাবার্তা বলে ফেলছি। এই যে মডুলাসের সংজ্ঞা, এটা বাস্তব সংখ্যাতে পড়ানোর কথা তোমাদেরকে এখন আবার পড়াই ফেলছি। ঠিক আছে, তো এই তো আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টও আছে। শুভজিৎ নাকে অভি চাকমা, ভেরি গুড। তাইলে ভেক্টরের মান, ভেক্টরের দিক, সেই মানকে মডুলাস জটিল সংখ্যার। তো তাহলে দিক কি হচ্ছে? আর্গুমেন্ট। দিক কি? আর্গুমেন্ট। সেই দিক নির্ণয় এখন আমরা করব। তো তাইলে আমরা এতক্ষণ মডুলাস ও আর্গুমেন্টের মধ্যে আমরা শুধু মডুলাসই আসলে পড়ছি, জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার মডুলাস। তো আমরা এখানে রাখি এটা। তাইলে এবার আমরা কি পড়ব? আমরা পড়ব আর্গুমেন্ট। সবাই লেখো আর্গুমেন্ট। কি যে মজা লাগবে এখন দেখবা আর্গুমেন্ট। তোমরা এক্ষুনি বুঝবা যে স্যার এটা তো মনে হয় আগে আমরা পড়ছি। তোমরা সবাই আর্গুমেন্ট পড়ছো জানো। তুমি বলতে স্যার এটা কি বললেন, আমরা সবাই পড়ছি মানে? হ্যাঁ, তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান যারাই সরল রেখা করেছো, প্রথম পত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সরল রেখা করো নাই, সেই সরল রেখাতে আমরা এই পুরো আর্গুমেন্টটা পড়ছি। তুমি বলতে পারো স্যার সরলরেখাতে মানে কি? সরলরেখা কোথায়? আরে বাবারে, তুমি কি পোলার স্থানাঙ্ক পড়ো নাই? তোমরা পোলার স্থানাঙ্ক কি পড়ো নাই? পোলার স্থানাঙ্কতে কি আর কমা থিটা ছিল না? আরে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক আর থিটা, সেই আর এর মানটা কেমনে নির্ণয় করছো তোমরা? √x² + y² ছিল না? সেটাই তো এখন করছো তোমরা মডুলাস। সরল রেখা, এই যে সরল রেখা, ভেরি গুড। তাহলে r = √x² + y² পড়ছিলে না পোলার স্থানাঙ্কে? সেই আর এটাই তো দেখো এখন মডুলাসে আসছে। আর এই যে দিক থিটা না, তো তাহলে দিক থিটা tan থিটা = কি শিখছিলা? মডুলাস অফ y/x। এটা পড়ো নাই? সেটাই তো, এটাই আবার আসবে 4/4 জন্য। মনে নাই অ্যান্টি ক্লকওয়াইজ কি ছিল? সেই অ্যান্টি ক্লকওয়াইজ একদম সেম, মানে কোনো চুল পরিমাণও বেশ কম নাই, সব সেম, একদম সব সেম। তো কিন্তু আমরা যেহেতু লাইভ ক্লাস করতেছি, সবাইকে পড়াইতে হবে, সে সেম জিনিসটা আমরা একটাবার দেখব, পারফেক্টলি দেখব। আসো আমরা শুরু করি আর্গুমেন্ট। আর্গুমেন্ট শুরু করার জন্য তোমরা একটা কাজ করে আমরা কয়েকটা জটিল সংখ্যা নিই, তাহলে আর্গুমেন্ট বুঝবো। আগে 1 নাম্বার দিয়ে বললাম, ধরো 2 + 2i একটা জটিল সংখ্যা। ওকে, আরেকটা জটিল সংখ্যা নিলাম আমরা ধরো 2 নাম্বার দিয়ে, সেটা হচ্ছে যে -2 + 2i আরেকটা জটিল সংখ্যা। 3 নাম্বার দিয়ে আমরা আরেকটা জটিল সংখ্যা নিলাম। 3 নাম্বার দিয়ে এখানে লিখতেছি, ধরো 3 নাম্বার দিয়ে আরেকটা জটিল সংখ্যা হচ্ছে তোমার -2 - 2i। ওকে, এবং 4 নাম্বার দিয়ে আমরা আরেকটা জটিল সংখ্যা নিচ্ছি। 4 নাম্বার দিয়ে আমরা আরেকটা জটিল সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে তোমার 2 - 2i। আমরা 4টা জটিল সংখ্যা নিলাম, 4টা কালার দিয়ে লিখলাম। তুমি আমাকে বলবা এই 2 + 2iটা কোথায় আছে? তোমরা আমাকে সবাই বলতে হবে, দেখি আমরা 2 + 2iটা কোথায় আছে। তোমার কি মনে হয় না
এই যে 2 + 2 এটা 1 2 1 2, এটাই তোমার 2 + 2y, ঠিক না? এটা 2 + 2y হইলে এটা কি? এটা হচ্ছে মডুলাস, ঠিক? এটা হচ্ছে মডুলাস। তো এবার বলো, আমি যদি এখানে একটা রেখা টানি, তোমরা আশা করি বুঝতে পারতেছো, মনোযোগ দিও, হ্যাঁ? তো তাহলে এটা কি? এটা হচ্ছে বাস্তব অক্ষের দিকে 2 ঘর, এটা হচ্ছে কাল্পনিক অক্ষের দিকে 2 ঘর গেছে। তাহলে এই যে মডুলাসটা, এই যে মডুলাস, সে এই যে বাস্তব অক্ষের সাথে একটা কোণ তৈরি করে না? করে। তো এবার তোমাকে আর্গুমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলবো আমি, প্লিজ মনোযোগ দিবা, মনোযোগ দিবা। আর্গুমেন্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? আর্গুমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? ধরো এই যে একটা জটিল সংখ্যা আছে, ওই ঘুরে ফিরে একটি উদাহরণ দিই, 3 + 4i, তাহলে 1 2 3 1 2 3 4, একটু বড় করে আঁকলাম আর কি। এবার ধরো 3 + 4i আছে, তো তাহলে এটাই সেই তোমার কি মডুলাস, এবং এটাই সেই তোমার সমকোণী ত্রিভুজ, এটাই কি তোমার 3, এটাই উচ্চতা কত তোমার 4। এবার আমাকে বলো আর্গুমেন্ট জিনিসটা কি? তুমি বলবা যে স্যার আমরা কেমনে বলবো, আপনি এনে পড়াবেন। আমি পড়াচ্ছি, ধৈর্য ধরো, বুঝতে বলতেছি। তো এটা কি রেখা? এটা ডেফিনেটলি বাস্তব রেখা, বাস্তব সংখ্যা রেখা। এটা কি রেখা? এটা অবাস্তব সংখ্যা রেখা। আচ্ছা, আর্গুমেন্টের সংজ্ঞা হচ্ছে, আর্গুমেন্টের ডেফিনেশন হচ্ছে বাস্তব অক্ষের, বাস্তব অক্ষের ধনাত্মক দিক, এটাই ধনাত্মক না? 1 2 3 4, এটা তো ঋণাত্মক দিক, -1 -2 -3। তো তাইলে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে মডুলাস যেই কোণ তৈরি করে, সোজা সাপটা কথা তার আর্গুমেন্ট বলে। বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে দুইটা 2 নম্বর চতুর্ভাগী, দুইটা না, চারটা চতুর্ভাগী আছে। চারটা যে উদাহরণ দিয়েছি সেটা 4টা 4 চতুর্ভাগী আছে। আচ্ছা, ওকে, 4টা 4 চতুর্ভাগ, ভেরি গুড। তোমরা আমাকে বলো, শোনো 3 + 4 এর দিকে তাকাও, বাকি 4টার দিকে গোষ্ঠী গিলাও। এখন এই 3 + 4 আছে প্রথম চতুর্ভাগে, ভালো কথা। এখন বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার এই যে মডুলাস, তুমি এই মডুলাসের একটা লাঠি কল্পনা করতে পারো। এটা এই যে মডুলাসের লাঠি, এই বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে কোণটা তৈরি করলো, সেই কোণটাকে বলে আর্গুমেন্ট। তুমি বলতে পারো স্যার আপনার এই যে কোণটা তৈরি করলো, এটা তো আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলেন। দেখো আমরা জানি তো, এই যে ঘড়ির কাঁটা টিক 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 করে চলতে থাকে, এটা ঘড়ির কাঁটার দিকে, আর এই যে উল্টা দিকে যাচ্ছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো তাহলে এই আমাদের আমাদের যে মডুলাসের লাঠি, সেই লাঠির সাথে এই যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক যে কোণ তৈরি করছে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তৈরি করছে। তো তুমি বলতে পারো স্যার আপনি এখন আমাদেরকে বললেন যে যে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাসের লাঠি যে কোণ তৈরি করে, তো স্যার আপনি তো ক্লকওয়াইজেও ওর কাছে যাইতে পারতেন। হ্যাঁ পারতাম, আমি কি ভুল কিছু বলছি? আমি কি মানা করছি নাকি তোমাকে? অবশ্যই তোমরা পারতা। মানে দোনো অ্যান্সারই সঠিক। তুমি অ্যান্টি ক্লকওয়াইজও কোণ উৎপন্ন করতে পারো, তুমি ক্লকওয়াইজও তুমি কোণ উৎপন্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি অ্যান্টি ক্লকওয়াইজও পারো, তুমি ক্লকওয়াইজও পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন ইনিশিয়ালি শুরুতে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পড়ব, এবং এইটা আমি এখানে লিখে রাখি। প্রথমে শুরু করলাম অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আমার মনে হয় তোমরা যারা আমার কাছে অদম্যে পড়ছো তারা তো সবাই সরলরেখাতে এটা আমি পড়াইছি। ওইখানেও দেখো 4টা উদাহরণ দিছিলাম, এখানেও তোমার 4টা। আমার নিউ কমেন্ট দেখে পড়তেছে না রুদ্র বর্মন, মোটেও এরকম না। আচ্ছা, নাকি তুই কি আমারে বলছিস নাকি কারে বলছিস আল্লাহ জানে। তাহলে আমরা আসো প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ শুরু করছি। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই দেখো বাস্তব অক্ষের ধনাত্মক দিকে টানা, বুঝিও জিনিসটা, এটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক। ধনাত্মক দিকের সাথে এই যে উৎপন্ন কোণ, এই যে এটা, এই উৎপন্ন কোণটাই আমরা নির্ণয় করব। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বললে আমরা যদি ট্যান থিটার কথা চিন্তা করি, তুমি বলতে পারো স্যার সাইন কস বাদ দিয়ে আপনি ট্যান কেন চিন্তা করতেছেন? কারণ এখানে আমরা ভূমির মান আর লম্বের মান জানি, তাহলে ভূমি লম্ব বললে তো ট্যানই আসবে।
আমরা এখানে ভূমির মান লম্বের মান জানি, ভূমির মান বললে ভূমি আর লম্ব বলে তো ট্যানই আসবে, ঠিক আছে না? তো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব 2 ভূমি 2, দিছি একটা মডুলাস। মডুলাস কেন দিতে হবে সেটা পরে বুঝবা, আমি বলবো মডুলাস কেন দিতে হবে সেটা পরে বুঝবা। তো তাইলে উদাহরণ একই, হ্যাঁ অনেকে বলতেছে সেম উদাহরণ, এই যে তাসকিন, মানুষ তো একই, উদাহরণ তো একই হবেই, ঠিক আছে? ওকে, তো তাইলে ট্যান থিটা ইকুয়াল টু 2/2, ট্যান থিটা ইকুয়াল টু তোমার 2/2, তাহলে কি লেখা যাবে? ট্যান থিটা ইকুয়াল টু 1, তো তাইলে অবশ্যই লেখা যাবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1। তো ট্যান ইনভার্স 1 এর মান যে 45 ডিগ্রি সবাই জানে, 45 ডিগ্রি বা π/4 অ্যান্সার। তো তাহলে এই যে থিটা, এইটা এই যে মধ্যবর্তী কোণটা, বেশি ছোট এঁকে ফেলছি আমি, চিত্রটা আর একটু বড় আঁকা উচিত ছিল। এই মধ্যবর্তী কোণ এটা হচ্ছে তোমার কি থিটা, এই থিটার মান 45 আসছে, সব পারফেক্ট। এবার আমাকে বলো দেখি, আমাকে বলো এটা এটা তোমার কি শুরু 0 থেকে 90 ডিগ্রি, এটা না? এখানে 0 থেকে 90 ডিগ্রি না? 0 থেকে 90 ডিগ্রির মাঝে কোথাও একটা 45 ডিগ্রি আছে, একদম পারফেক্ট। এবং এই জটিল সংখ্যাটাও তোমার প্রথম চতুর্ভাগেই আছে, মানে প্রথম চতুর্ভাগের জন্য অ্যান্সার 45 100% ওকে। প্রথম চতুর্ভাগ 0 থেকে 90, 0 থেকে 90 এর মাঝখানে 45 আছে, সব কিছু পারফেক্ট, কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু একটা ভেজাল আছে। ভেজাল কি? ভেজাল হচ্ছে এটা করতে আসো, দেখি আমরা এটা করতে যাই। এবার এটাকে চিত্রতে আঁকবো, চিত্র আঁকবো -2 তুমি বলবো স্যার আপনি 2 নাম্বারটা কেন বাদ দিচ্ছেন? করবো রে বাবা, একটু সময় দে। এই যে দেখো এবার -2 তাহলে -2 বললে তোমরা আমাকে বলো তো দেখি, -2 1 2 -2 মাইনাসের দিকে গেছি, ঠিক আছে, মাইনাসের দিকে গেছি, আবার -2 আবার -2 আবার নিচের দিকে যাব 1 2, এবার একটু বড় করে আঁকছি আমরা। তাহলে এটাই সেই -2 -2i, এটাই সেই জটিল সংখ্যা এবং এটাই সেই মডুলাস। কারণ কি? মূল বিন্দু থেকে যে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকেই তোমার মডুলাস বলে এবং এটাই সেই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো তুমি কি পাইছো? তুমি পাইছো হচ্ছে তোমার একটা জটিল সংখ্যা। তো তুমি বুঝতে পারতেছো -2, এটা -2, এটা কি আবার -2, ঠিক না? এটা -2, এটা -2, ঠিক না? ঠিক। তোমার কাছে তো সবকিছু মনে হচ্ছে সবকিছু তো ঠিকই আছে, ভালোই তো লাগতেছে এখন পর্যন্ত, স্যার ভালোই তো লাগতেছে এখন পর্যন্ত। কিন্তু আসো আমরা এবার আর্গুমেন্ট নিয়ে চিন্তা করি। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো তুমি চিন্তা করতেছো স্যার লম্ব তো এইটা, লম্ব এইটা, স্যার ভূমি এইটা। হ্যাঁ ঠিক আছে, লম্ব এটা, ভূমি এটা। তো তাহলে এইটা কি? এটা -2 না? তো -2। এখন আমার বলো লম্ব কি জিন্দিগিতে মাইনাস হয়? লম্ব তো আর মাইনাস হয় না, লম্ব তো অবশ্যই মডুলাস হবে, মানে লম্ব তো একটা দূরত্ব। তাহলে ভূমি কি মাইনাস হয়? না, এটাও তো একটা দূরত্ব, তো দূরত্বকে আমার মডুলাস দিতে হবে না? অবশ্যই দিতে হবে। ওই যে দেখো মডুলাস কেন দিচ্ছি বুঝছো? কারণ সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি তো মাইনাস হবে না, সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি তো মাইনাস হবে না, মনোযোগ দিও। তো তাইলে তো তাইলে তাইলে কি হইলো এখানে? এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাই স্থানাঙ্ক, ওই যে স্থানাঙ্ক পড়ছিলা, আর জটিল সংখ্যাটা কোথায় আছে সেটা বোঝার জন্য এটা ঠিক আছে। কিন্তু এই যে বাস্তব সমকোণী ত্রিভুজে লম্ব আর ভূমি এগুলো তো মাইনাস হবে না। তো তাহলে আমরা কি দিব? ওই যে মডুলাসটা দিব। তো লম্বের মান কত? -2, ভূমির মান কত? -2, ঠিক আছে। তো তাইলে ট্যান থিটা ইকুয়াল টু কত? 1। এন্ড তোমার মনে হচ্ছে যে না স্যার আমি মাইনাস দিব না স্যার, না আমি মাইনাস দিব না স্যার, যে স্যার আমি এখানে সরি মাইনাস না, আমি মডুলাস দিব না স্যার, সরি তোমরা বলতে পারো স্যার আমি মডুলাস দিব না। তো তাহলে এখানেও মডুলাস দিও না, 2 মোকাবেলা করলে 1ই আসবে না? ধরো এখানেও তুমি মডুলাস দাও নাই, ধরো এখানেও তুমি মডুলাস দাও নাই, তাও -2 মোকাবেলা করে 1 তো আসবে। তুমি হয়তো বা মনে করতে পারো যে স্যার আপনি ইচ্ছা করে মডুলাস দিয়ে আপনি জোরপূর্বকভাবে 1 বানাইছেন। না, তুমি মডুলাস দাও দোনোটার ক্ষেত্রে বা মডুলাস না দাও, 1ই আসবে। দেখো 1ই আসবে, বুঝছো কথাটা? আচ্ছা, সরলরেখার নামটা বলেন নাই কেন স্যার? সরলরেখাতে ইচ্ছা করে বলি নাই আমি, কেন? তোমরা সেকেন্ড পেপারে গেলে তুমি এই যে আসবা এখন এই আর্গুমেন্টে, ইচ্ছা করে বলি নাই সেকেন্ড পেপারে, আমি কি বলবো। আর যাক, তো ট্যান থিটা ইকুয়াল টু 1, তো তাহলে এখানে আবারও থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, তাহলে আবারও থিটার মান আসছে 45 ডিগ্রি। তো বাবা এটা কি হইলো? এটা কি হইলো? আমরা কি পড়ছি? আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে
বাস্তব অক্ষের ধনাত্মক দিক, বাস্তব অক্ষের ধনাত্মক দিক। প্লিজ মনোযোগ দাও, নাহলে কিছুই বুঝবে না। ঠিক পাশে আনি, আমরা পড়ছি যে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার কি অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ওই মডুলাসের লাঠি পর্যন্ত পৌঁছাইতে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়। তো তাইলে এখন এই যে তুমি সবুজ কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছ সেটাই তো ভাই আমাদের উত্তর। কিন্তু তোমার উত্তর আসছে যে 45 ডিগ্রি। 45 ডিগ্রিটা কোন চতুর্ভাগে? 45 ডিগ্রি তো হচ্ছে প্রথম চতুর্ভাগে। এই জটিল সংখ্যা প্রথম চতুর্ভাগে ছিল, অ্যান্সার 45 আসছে, মেনে নিছি। এই জটিল সংখ্যা প্রথম চতুর্ভাগে ছিল, অ্যান্সার 45 আসছে, মেনে নিছি। কিন্তু বাবা এই জটিল সংখ্যা তো আছে 3 নাম্বার চতুর্ভাগে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, -2 -2 -2y, এই জটিল সংখ্যাটা আছে 3 নাম্বার চতুর্ভাগে। তো 3 নাম্বার চতুর্ভাগে অ্যান্সার 45 কেমনে আসে? ফালতু না? মানে এটা ভুল অ্যান্সার আসছে। এটা যেটা আনছো তুমি অ্যান্সারটা, তুমি না আমি আনছি, কিন্তু স্টুডেন্টরা তো ভুল করে। যেটা আসছে সেটা ভুল, সেটা রাইট অ্যান্সার না। তো রাইট অ্যান্সার আমি দেখাচ্ছি। তোমার রাইট অ্যান্সার হচ্ছে এই পুরো সবুজটা। তো মানে 90, 180, 180-র পরে 270-এর আগে, 180-র পরে 270-এর আগে তোমার আনসার আসবে। তো তাইলে তুমি যে এই 45 বের করছো, এটা কি জানো ভাই? তুমি এই যে এই লাল কালার দিয়ে যেটা দেখাচ্ছি এখন, তুমি এটা বের করছো, এই লাল কালার দিয়ে এটা বের করছো। তুমি বলতে পারো কেমনে? আরে তুমি সমকোণী ত্রিভুজ এটা না, তাহলে সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি, সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি, তো মধ্যবর্তী কোণ তোমার এটাই আসবে না? এই মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি আসছে, কিন্তু এটা তো তোমার অ্যান্সার না। তোমার অ্যান্সার হচ্ছে সবুজ প্লাস লাল, মানে লাল সবুজের বাংলাদেশের অ্যান্সার। যাক বাদ দাও, মানে এই যে সবুজ প্লাস লাল, তুমি যেটা আনছো সেটা হচ্ছে তোমার, আমি একটা লাল কালার দিয়ে লিখি, তুমি যেটা আনছো 45, এটা হচ্ছে এই 45 ডিগ্রি, এটাই আনছো তুমি। কিন্তু তোমারটা তো অ্যান্সার সবুজের সাথে যুক্ত হবে। কে বলতে পারবা ভাই এই সবুজটা কত? এই সবুজটা কি 180 ডিগ্রি না? এই সবুজটা কি 180 ডিগ্রি না? অবশ্যই 180 ডিগ্রি। তো তাহলে আমরা যদি লিখি, সুতরাং নির্ণয় উত্তর 180 প্লাস 45, নির্ণয় উত্তর হচ্ছে 225 ডিগ্রি। এই যে দিক, এটাই উত্তর, এটাই কি অ্যান্সার, 225 ডিগ্রি। তো তাহলে এবার দেখি, আমারে বলো তো, দিস মেক সেন্স যে 225 অ্যান্সার হবে। কেন? কারণ 225টা এই যে 90, 180, 270-এর আগে 225, 90, 180, 180-র পরে 225, মানে এই যে কোণটা, এই যে কোণ, এই যে শুরু করে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এই যে 180-র পরে 225 ডিগ্রি, এটা 225 ডিগ্রি, মানে 270-এর আগে আছে 225 ডিগ্রি, বুঝছো? 225 ডিগ্রিটা, দিস মেক্স সেন্স যে হ্যাঁ 3 নাম্বার চতুর্ভাগে যেই জটিল সংখ্যা আছে ওইটার আনসার এটাই হবে। কারণ কি? কারণ খালি একটাই, সেই আর্গুমেন্টের সংজ্ঞাতেই বলে দিছে যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যাত্রা করতে হবে। তো এই এখন আমাদের সময় কথাটা লেখার, যে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাসের উৎপন্ন করার কি, দিকের সাথে যে মডুলাস, এটাকে এভাবে লেখার দরকার নেই। বাস্তব অঙ্কের ধনাত্মক দিকের সাথে, মানে আমরা তো এভাবে আল্লাহ করে কেউ সংজ্ঞা লিখি না। আমরা কি আল্লাহ করে কেউ সংজ্ঞা লিখি? এভাবে সংজ্ঞা তো লিখি না। সংজ্ঞায়িত গেলে বাস্তব অঙ্কের ধনাত্মক দিকে যতটুকু ঘুরে ওই সংখ্যাতে যাওয়া যায়, এটাই বাস্তব অঙ্কের ধনাত্মক দিকের সাথে যতটুকু ঘুরে মডুলাস, ওই সংখ্যাতে যাওয়া যায়, তাকেই আর্গুমেন্ট বলে। তাকে কি বলে? আর্গুমেন্ট বলে। তো তোমরা অবশ্যই সংজ্ঞাটা লিখে রাখবা। বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে
যতটুকু ঘুরে ধনাত্মক দিকের সাথে যতটুকু ঘুরে, এইটাকে একটু নিচের দিকে নামাই দিই, ওকে, যতটুকু ঘুরে ওই সংখ্যাতে যাওয়া যায় তাকেই তোমার আর্গুমেন্ট বলে। আমার মনে হয় তোমরা বুঝছো। আমি আর 5 মিনিট পড়াবো, জাস্ট 5টা মিনিট, ঠিক আছে? ক্লাস শুরু হবে 10টা 6 বাজে। আমাকে 5টা মিনিট দাও, আমি 5টা মিনিটে শেষ করে দিই প্লিজ, ঠিক আছে? আর 5টা মিনিট। তাহলে এখানে দেখো, এবার তো সব বুঝে যাবো তোমরা। এবার -2 + 2i, এবার এটাকে আমরা যদি একটু আঁকি তাহলে বুঝছো, এটাই হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, এটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক। তো তাহলে -2 + 2i, -2 + 2i, এই যে -2 + 2i, আশা করি বুঝে গেছো। তাও আমি তো আরেকবার লিখবই, কারণ প্রত্যেকবারই লিখছি। এটাই হচ্ছে -2 + 2i। শেষ। আমি আর অল্প কিছু পড়াবো, তারপরে এখনই শেষ করে দিব, ঠিক আছে? এটাই সেই হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। তো তোমার আর্গুমেন্ট কোনটা? বাস্তবকে ধনাত্মক দিকে যাত্রা করে এই যে মডুলাস পর্যন্ত বাড়ি খেয়েছে, এটাই তোমার আর্গুমেন্ট, এটাই তোমার আর্গুমেন্ট। শেষ। এটা যদি তোমার আর্গুমেন্ট হয়, তো তাহলে এখন তোমার সমকোণী ত্রিভুজ এটা -2, এই যে -2, তাহলে মডুলাস দিতে হবে। এটা হচ্ছে +2, এই যে +2, কারণ tan θ সমান লম্ব বাই ভূমি। লম্ব আর ভূমি তো নেগেটিভ হবে না, তাহলে লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে -2। এখান থেকে ক্যালকুলেশন করলে আবারও ঘুরে ফিরে tan θ আসবে 1, ঘুরে ফিরে থিটার মান আসবে 45 ডিগ্রি। কিন্তু এটা তো অ্যান্সার না। অ্যান্সার না কেন? কারণ তুমি বের করছো কি? তুমি বের করছো এই যে লাল কালারের এটা 45 ডিগ্রি, তুমি এই 45 ডিগ্রিটা বের করছো, এটা এটা তো অ্যান্সার না। কেন? কারণ অ্যান্সার হচ্ছে তোমার এই যে এই কালারটা, এটা। কারণ বাস্তবকে ধরো এটা কি কালার আল্লাহ জানে, এটা আকাশি কালার। এই আকাশি কালারটা তোমার অ্যান্সার। তো তোমরা আমাকে কমন সেন্স থেকে বলবা টোটাল লাল প্লাস আকাশি কত? এই টোটালটা কত? 180 না? তুমি নির্ণয় করছো কত? 45। সুতরাং নির্ণয় উত্তর কি হবে? কমন সেন্স থেকেই বোঝা যায় নির্ণয় উত্তর হবে 180 থেকে 45 বিয়োগ 180 বিয়োগ 45, মানে অ্যান্সার হবে 135 ডিগ্রি। অ্যান্ড ডেফিনেটলি দিস মেক্স সেন্স। এটা মাথায় কাজ করে কেন? কারণ 90-এর পরে 90-এর পরে 180 এর আগে, এটাই তো তোমার কি 135 ডিগ্রি, ঠিক আছে না? আচ্ছা, আর 1 মিনিট 2 মিনিট লাগবে। এবার দেখো এটা কোথায় আছে, এটা কোথায় আছে? ডেফিনেটলি বুঝতে পারতেছো, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা রেখা, এটা অবাস্তব কাল্পনিক সংখ্যা রেখা। তাহলে 2 - 2i, 2 - 2i প্লাস মাইনাস, এটাই হচ্ছে 2 - 2i, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 2 - 2i। তো তাইলে এখন এই যে এটা হচ্ছে মডুলাস, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি দেখো, আমরা প্রত্যেক সময় কিভাবে ঘুরবো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখান পর্যন্ত আসছি, সেটাই হচ্ছে আমাদের এই যে সাধারণ যে দেখতে পাচ্ছ, এটা আমাদের অ্যান্সার। তো তাইলে আমরা এখন কি করব? আমরা 2, তো এই যে 2, এটা 2, আর এই যে এটা, তো এটা হচ্ছে -2, কিন্তু এটাকে তো মডুলাস দিতে হবে। তাহলে আমরা কি পড়বো? tan θ। tan θ ইকুয়াল টু লম্ব, লম্ব কত? -2, -2 মানে মডুলাস। ভূমি, ভূমি কত? 2, তো অবশ্যই মডুলাস তো দিতে হবে। তো তাইলে tan θ ইকুয়াল টু 1। সুতরাং আবারও থিটার মান আসছে 45, কিন্তু বুঝে গেছো জটিল সংখ্যা আছে 4 নম্বর চতুর্ভাগে, তোমার অ্যান্সার কি জীবনে 45 হবে? তোমার অ্যান্সার হচ্ছে ওই সাদাটা, এই সাদাটা তোমার অ্যান্সার। কিন্তু তুমি কি নির্ণয় করছো? তুমি এই লাল, এই যে 45 ডিগ্রি, এটা নির্ণয় করছো, ঠিক আছে? তো লালটা তো অ্যান্সার না। তা আমাকে বলো সাদা প্লাস লাল টোটালটা কত? টোটালটা দেখা যাচ্ছে বৃত্ত, বৃত্ত কত? বৃত্ত 360 ডিগ্রি। তাহলে বৃত্ত 360 ডিগ্রি হইলে সুতরাং নির্ণয় উত্তর কি হবে? নির্ণয় উত্তর হবে, আমি কালারের জন্য ঠিক রাখছি, নির্ণয় উত্তর সাদাটা সাদা কালার, নির্ণয় উত্তর সবুজটা, আচ্ছা এখানে তো যদিও আমি তো অবশ্যই নির্ণয় উত্তর সবুজটা সবুজ, ঠিক আছে? তারপরে নির্ণয় উত্তর হচ্ছে এই কালার, নির্ণয় উত্তর হচ্ছে এই কালার, ঠিক আছে? আশা করি কালার কম্বিনেশনও ঠিক আছে। তো তাহলে এখন নির্ণয় উত্তর কত? নির্ণয় উত্তর হচ্ছে সাদা অংশটা। টোটাল 360 ডিগ্রি থেকে ওই লাল অংশটাকে যদি আমরা লাথি দিয়ে বাইর করে দিই, যে ভাগ ভাই লাল, তুই, তোর দরকার নেই আমার, কারণ আমার সাদাটা দরকার, যদি 45টাকে বিয়োগ করে দিই, অ্যান্সার 315। ঘুরে ফিরে একই কথা, দিস মেক সেন্স। এটা সেন্স কাজ করে, কারণ এটাই চতুর্থ চতুর্ভাগে আছে। 90, 180, 270, 360-এর আগে 315, 270-এর পরে 315, একদম পারফেক্ট। তো লাস্ট একটা কথা বলো খালি, থিটার মান কত? লাস্ট একটা কথা খালি বলবা, থিটার মান কত? 45 তো? তো তুমি এখানে 45 থেকে বিয়োগ করছো না? তো তুমি কি এটা বলতে পারবা না এটার আনসার 180 মাইনাস, যেহেতু থিটার মানে 45, 45-এর জায়গায় থিটা লিখে দিবা? তা তুমি কি বলতে পারবা না 180 মাইনাস থিটাই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের আনসার, বা বা এই যে দ্বিতীয় চতুর্ভাগের জটিল সংখ্যার আনসার?
তাহলে তুমি কি আবার বলতে পারবে না থিটাই যদি 45 হয় তাহলে 180 প্লাস থিটা হচ্ছে তোমার 3 নাম্বার চতুর্ভাগের অ্যান্সার। এবং এবং এই যে 360 মাইনাস থিটা, থিটা কি 45, 360 মাইনাস থিটাই হচ্ছে তোমার 4 নাম্বার চতুর্ভাগের আনসার। 4 নাম্বার চতুর্ভাগের আনসার মানে প্রথম চতুর্ভাগের উত্তর হচ্ছে তোমার থিটা, প্রথম চতুর্ভাগের উত্তর হচ্ছে থিটা, 2 নম্বর চতুর্ভাগের উত্তর হচ্ছে 180 মাইনাস থিটা, 3 নম্বর চতুর্ভাগের উত্তর হচ্ছে 180 প্লাস থিটা, 4 নম্বর চতুর্ভাগের উত্তর হচ্ছে 360 মাইনাস থিটা। শেষ কথা খালি একটাই, শেষ কথা শেষ, আর 1 মিনিট লাগবে। শেষ কথা খালি একটাই যে তুমি যদি এরকম একটা দাগ দাও, এরকম একটা দাগ দাও, তোমারে যদি তোমার আর্গুমেন্ট নির্ণয় করতে বলে, তোমাকে যদি আর্গুমেন্ট নির্ণয় করতে বলে, তুমি প্রথম অবস্থায় খালি দেখবা সেটা কোন চতুর্ভাগে আছে। তাহলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের আনসার, প্রথম চতুর্ভাগের আনসার থিটা, দ্বিতীয় চতুর্ভাগের আনসার 180 মাইনাস থিটা, শেষ। 3 নাম্বার চতুর্ভাগের আনসার 180 প্লাস থিটা, শেষ। এবং 4 নাম্বার চতুর্ভাগের আনসার 360 মাইনাস থিটা, শেষ 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 শেষ। আমরা যা পড়ছি সেগুলা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ডেফিনেটলি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি ক্লকওয়াইজও পড়াই দিব। অবশ্যই আমরা ক্লকওয়াইজও পড়াই দিব। তোমরা আমাকে বলো দেখি এতক্ষণ পর্যন্ত সব কিছু বুঝছো? শেষ, আর কোনো কথা নেই, শেষ, ক্লাস শেষ, সব পানি পানি। এতক্ষণ ধরে যা পড়ছো সব কিছু কি তোমরা পারফেক্টলি বুঝছো? দেখো একদম দৌড়ে 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 সব পড়াইছি, কিচ্ছু বাদ নাই, কিছু বাদ নাই। তোমরা বুঝছো সবাই? অনেক দেরি হয়ে গেছে আমি জানি, 10 মিনিট তোমাদের এক্সট্রা চলে গেছে, আমি আর কিছু বলবো না। আমি যদ্দূর মনে হচ্ছে আমার ইয়াও কি শুরু করে দিছে, নিয়াজকে আমার পক্ষ থেকে সবাই একটাবার হ্যালো বলবা, হাই বলবা, বলবা যে শোভন স্যার হাই বলছে। এই যে এত এফোর্ট করে আমি একটু সময় নিছি আজকে, একটু ধীরে ধীরে পড়াইছি, আমি একটু ধীরে ধীরে পড়াইছি। কারণ হচ্ছে তোমার ধীরে ধীরে না পড়াইলে এই জিনিসগুলো প্রথমে একটু পেইন লাগে, তারপরে দেখবে সব ক্লিয়ার হয়ে যায়। তো তো বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কি করবা। কত কিছু পড়াইছি দেখো না, একদমই যে দেখো কত কিছু পড়াইছি, দৌড়ে দৌড়ে সব কিছু দেখাই দিছি, দেখছো? ঠিক আছে, জি স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ। আমার কমেন্ট কেন পড়েন না? এই যে মেহেদি হাসান তোমার কমেন্ট পড়ে ফেললাম। আমি অবশ্যই এক্সপেক্ট করবো তোমরা নেক্সট ক্লাসে সবাই লাইভে থাকবা। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড যে সবাই লাইভে ছিল না। মুনতাহি চৌধুরী আমার অফলাইন ব্যাচের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এখানে লাইভে, ওয়াও মুনতাহি, ভেরি গুড। তো ঠিক আছে, তাহলে তোমরা যাও, তোমরা ইয়ার ক্লাস করো, নিয়াজের ক্লাস করো। তোমরা অবশ্যই সকল তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবা সেকেন্ড ইয়ার আমার কোর্সে ভর্তি চলতেছে, সেই ভর্তি তোমরা ইনশাল্লাহ হয়ে যাবা। আর বাকি কি বলবো, আর থ্যাংক ইউ সো মাচ, এত জোসভাবে বুঝাইলে, না বুঝাই কই যাবো স্যার। রিন্থি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, মিসিং দোজ ক্লাসেস। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। অনেক সুন্দর ছিল ভাইয়া, অনেক সুন্দর ছিল। যে সেটা আমাকে কমেন্ট করার পাশাপাশি শাওন মাহমুদ তোমরা প্লিজ একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকেও জানাই, ওকে? ভালো হবে আর কি। আমি আর কি বলবো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আর কি, সবাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে প্লিজ জানাইও। আল্লাহ হাফেজ তাহলে, থ্যাংক ইউ, বাই বাই, টাটা।